হ্যালো। হ্যাঁ। এই কি অবস্থা? ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে একেবারে ঝকঝকা নেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আশা করি নেটের আর প্রবলেম হওয়ার কথা না, কারণ আজকে নেটের স্পিড খুব ভালো এবং সবকিছু আশা করি ঠিকঠাক আছে, কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে বলো, আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা? আমার গলা কি হয়েছে? গলা একটু বসে আছে, এই কারণে তো গতদিন তোমাদের ক্লাসটা নিতে পারি নাই। আজকে গলা মোটামুটি একটু ঠিকঠাক হয়েছে, কথা বলতে পারতেছি। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই। আমরা আজকে ভৌত আলোক বিজ্ঞান এই অধ্যায়ের হচ্ছে আজকে দ্বিতীয় ক্লাস করব। তো এর আগে আমরা একটা ক্লাস করছিলাম, এই অধ্যায়ে আমরা হাইগেন্সের নীতি এবং হাইগেন্সের নীতি কাজে লাগিয়ে কিভাবে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এই দুইটা জিনিস প্রমাণ করা যায়, তো এইটা আমরা দেখছিলাম। তো আজকের ক্লাসে আমরা হাইগেন্সের নীতির সাহায্যে আসলে এই অধ্যায়ের যে মূল টপিক, আলোচনার টপিক ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, তো আমরা তার মধ্যে ব্যতিচার এই টপিকটা আজকের ক্লাসে শুরু করব। ব্যতিচার, অপবর্তন এগুলো হচ্ছে তরঙ্গের উপরিপাতনের কিছু উদাহরণ। তরঙ্গের উপরিপাতনের নীতি অ্যাপ্লাই করে আমরা এই সকল ঘটনা বা ফেনোমেনা, আলোর যে এই সকল তরঙ্গ তত্ত্বের ভিত্তিতে যে সকল ব্যাখ্যা দেওয়া যায়, যে সকল ঘটনার ব্যাখ্যা দেওয়া যায়, এটা মূলত আমরা হাইগেন্সের নীতির উপর ভিত্তি করেই ডেরিভেশন করি বা আলোচনা করি। তো আজকে আমরা এটা আলোচনা করব। তো চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ, তো প্রথমে আমাদের জানতে হবে হচ্ছে তরঙ্গ। ঠিক আছে, প্রথমে জানতে হবে তরঙ্গ এবং তরঙ্গের সরণের সমীকরণ। তরঙ্গ ও তরঙ্গের সরণের সমীকরণ। সরণের সমীকরণ আমরা ফার্স্ট পার্টে 8 নম্বর চ্যাপ্টারে পর্যাবৃত্ত গতিতে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার যে ক্যারেক্টারিস্টিক্স বা সরণের যে সমীকরণ, সেইগুলো কিন্তু আমরা দেখে আসছি। সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণা কি? মনে করো একটা দৃঢ় অবলম্বন থেকে একটা স্প্রিংকে ঝোলাই দিবা। একটা স্প্রিংকে ঝোলানোর পরে এর সাথে একটা ভার ঝোলাবা। এই যে এর মাথায় একটা ভার ঝোলালা। ভার ঝোলালে স্প্রিংটা একটু প্রসারিত হয়ে দেখবে এখানে থামবে। এইটা হচ্ছে সাম্য অবস্থা। এবার এবার দেখো, এখনো কিন্তু সরল ছন্দিত স্পন্দন তৈরি হয়নি। এই অবস্থায় এখনো সরল ছন্দিত স্পন্দন তৈরি হয়নি, তাহলে এটা হচ্ছে সাম্য অবস্থা। এইবার তুমি যদি এই বস্তুটাকে একটু নিচের দিকে টান দিয়ে অথবা একটু উপরের দিকে চাপ দিয়ে ছেড়ে দাও না, তাহলে দেখবা এটা এই যে এটাকে মিন পয়েন্ট ধরে, মানে মাঝখানে রেখে সাম্য বিন্দু ধরে দেখবা এইভাবে অসিলেট করতে থাকবে, আপ ডাউন করতে থাকবে। অর্থাৎ এখানে একটা সরল ছন্দিত স্পন্দন তৈরি হবে। সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য কি? সরল রৈখিক গতি, স্পন্দন গতি এবং সেটা অবশ্যই পর্যাবৃত্ত গতি। এবং ম্যাথমেটিক্যাল বৈশিষ্ট্য হচ্ছে সাম্য অবস্থান থেকে, সাম্য অবস্থায় নিট ফোর্স হবে শূন্য, সাম্য অবস্থায় সরণ শূন্য। আর আমরা যে কোনো কিছু সরণ বা ত্বরণ যা কিছু আমরা হিসাব নিকাশ করব সাম্য অবস্থানকে রেফারেন্স পয়েন্ট ধরে। তো সাম্য অবস্থায় নিট ফোর্স শূন্য, সরণ শূন্য। সাম্য অবস্থা থেকে উপরে বা নিচে অর্থাৎ গতি বরাবর যে কোনো দিকে কোনো একটা পয়েন্টে সাম্য অবস্থা থেকে এক্স পরিমাণ সরণ অবস্থানে বল হবে সাম্য অবস্থা অভিমুখী এবং বল সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। ঠিক একইভাবে বলা যায় তাহলে ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। বল যদি সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হয় তাহলে ত্বরণও হবে সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। তাহলে আমরা এই জিনিসগুলা কিন্তু পর্যাবৃত্ত গতির অধ্যায়ে পড়ে আসছি। সরল ছন্দিত স্পন্দনের সরণের সমীকরণ কিন্তু আমরা ওখানে দেখছি। এইবার মনে করো এটা দুলতে 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 ধরো কোনো একটা পয়েন্টে এখানে আসলো, ধরো কোনো একটা মুহূর্তে
কোন একটা মুহূর্তে ধরো এই পজিশনে আসি, এইখানে আসি, তাহলে এটা হচ্ছে সাম্য অবস্থান। তো সাম্য অবস্থান থেকে কণাটার যে সরণ, এই যে কণাটা সাম্য অবস্থান থেকে কণাটার সরণ হচ্ছে এক্স, এক্স পরিমাণ সরণ ঘটছে। এই যে সরণে, সরণের সমীকরণ ছিল এ সাইন ওমেগা টি, তারপরে একটা জিনিস ছিল ওমেগা টি প্লাস ডিএল। যদি সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ডেল বলতাম হচ্ছে শূন্য। সাম্য অবস্থান থেকে যদি যাত্রা শুরু হয় তাহলে ডেল বলতাম শূন্য। আর সাম্য অবস্থান থেকে যদি যাত্রা শুরু না হয়ে পজিটিভ বিস্তার থেকে উপরের দিকে সর্বোচ্চ সরণ বিন্দু থেকে যদি শুরু হয় তাহলে ডেলের মানটা হয়তো π/2। যদি নিচের দিকে অর্থাৎ নেগেটিভ সরণ পয়েন্ট থেকে, নেগেটিভ সর্বোচ্চ নেগেটিভ সরণ পয়েন্ট থেকে যদি যাত্রা শুরু হয় তাহলে হয়তো -π/2 অথবা +3π/2। তো এই জিনিসগুলো কোথায় পড়া? সরল সন্ধিত স্পন্দন গতির চ্যাপ্টারে কিন্তু পড়া। তো তারপরও দেখো, আমি প্রথমে একটু সরল সন্ধিত স্পন্দন গতির চ্যাপ্টারের ওই ব্যাপারগুলো একটু সুন্দর করে তোমাকে বুঝাই, এগুলো আমাদের লাগবে পরবর্তীতে। ডেলের পরিচয় হচ্ছে আদি দশা। ডেলের পরিচয় কি? এটা হচ্ছে আদি দশা। ওমেগা কি? ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। এ কি? এ হচ্ছে বিস্তার। আর এক্স কি? এক্স হচ্ছে সাম্য অবস্থান থেকে কণার সরণ, সাম্য অবস্থান থেকে কণার সরণ হচ্ছে এক্স। এই যে সবকিছু সুন্দর করে লিখে দিলাম। এবার আসো, আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত বলতেছি, সরল সন্ধিত স্পন্দন গতি, সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি, একটা স্প্রিং এ ভার ঝোলায় নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিবা, সরল রৈখিক ভাবে স্পন্দিত হতে থাকবে। অথবা সরল দোলক, একটা সুতা দিয়ে একটা বস্তু ঝুলানো আছে, সুতা দিয়ে কোনো দৃঢ় অবলম্বন থেকে একটা বস্তুকে ঝুলানো আছে, অল্প কৌণিক বিস্তার, বেশি কৌণিক বিস্তার নেওয়া যাবে না। তাহলে যদি বেশি কৌণিক বিস্তারে দুলতে থাকে তাহলে সেটাকে সরল রৈখিক গতি বলা যাবে না। অল্প কৌণিক বিস্তারে যদি দুলতে থাকে সেই কৌণিক বিস্তারটা থিটা, তার মান 4 ডিগ্রির কম অথবা সমান, এরকম কৌণিক বিস্তারে যদি এভাবে দুলতে থাকে, স্পন্দিত হতে থাকে, তাহলে এটাকে মোটামুটি সরল রৈখিক গতি বলা যাবে। তাহলে যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন অথবা ডানে বামে টু অ্যান্ড ফ্রো ডিরেকশনে মুভ করতেছে সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কণা। তা আমার কথা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি হইতে হবে সরল রৈখিক গতি। তাহলে সরল রৈখিক গতিতে আমার প্রশ্ন, সরল রৈখিক গতি যদি হয় সেখানে আবার কোণ কেন আসবে? সেইখানে ডেল কেন আসবে? আদি দশা কোণ, অ্যাঙ্গেল। যদি বিস্তার থেকে যাত্রা শুরু হয় পজিটিভ বিস্তার থেকে তাহলে নাকি π/2 90 ডিগ্রি। যদি সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু হয় তাহলে 0 অথবা 180 ডিগ্রি। যদি নেগেটিভ সরণ থেকে যাত্রা শুরু হয় তাহলে -π/2 অর 3π/2। হোয়াই? সরল সন্ধিত স্পন্দন গতি, সরল রৈখিক গতি, ওখানে কোণ কেন আসবে? এখানে কোণ কি কাজটা করতেছে? তো এই ব্যাপারগুলো আমাদের একটু ভালো করে বুঝতে হবে। তো তোমরা যদিও সরল সন্ধিত স্পন্দন গতি চ্যাপ্টারে পড়ছো এগুলা, তারপর আমি একটু রিভাইজ দিয়ে নিই, না হলে সামনে গিয়ে আমি ধাক্কা খেয়ে যাব। আমরা কোন সরল সন্ধিত স্পন্দন গতির সাথে কোন বৃত্তাকার গতিকে কম্পেয়ার করতে পারি, এরকম কোন উদাহরণ তোমাদের মাথায় আসে যেখানে একটা সরল সন্ধিত স্পন্দন গতির সাথে একটা বৃত্তাকার গতি সিমultaneously চলবে, একই সাথে থাকবে? বলতো এরকম কোন উদাহরণ কি আছে মাথার মধ্যে? আসে? সেলাই মেশিন। ইয়েস, এই যে একজন কমেন্ট করছো, সেলাই মেশিন। গুড। সেলাই মেশিন হচ্ছে এরকম একটা গতি। দেখো, সেলাই মেশিনের এটা হচ্ছে সুচ। সুচটা যখন তুমি ধরো, মানে হস্তচালিত যেগুলো, আগে ধরো পা দিয়ে চালাইতে হইতো আগের যে সেলাই মেশিন গুলো, এখন যেগুলা ব্যবহার করা সেগুলো হাত দিয়ে ঘুরাইতে হয়। তো এই পাশে একটা এরকম চাকার মতো কাঠামো থাকে, ওটাকে আমরা হাত দিয়ে এভাবে ঘুরাই। ঘুরাইলে কি হয়? এখানে যে সুচটা আছে সেই সুচটা আপ ডাউন করে। এইটা আমি হাত দিয়ে ঘুরাইতেছি আর সুচটা আপ ডাউন করতেছে। এইটা বৃত্তাকার গতি, আর এইটা সরল সন্ধিত স্পন্দন গতি। দেখো তো দুইটা একসাথে আছে না? এরকম আরেকটা জিনিস আমি তোমাকে বলতে পারি, এটা তুমি নিজেই বানাইতে পারো, একটা চরকি বানাইতে পারো। তুমি কিভাবে একটা চরকি বানাইতে পারো? দেখো, মনে করো একটা লাঠি নিবা, সেই লাঠিটা একটা মোটরের সাথে লাগাবা, এবং লাঠির মাথায় ধরো একটা বল যুক্ত করে দিবা। ধরো এই যে লাঠির মাথায় একটা বল যুক্ত করে দিছো, এবার একটা মোটর লাগাই দিছো, কিন্তু এর সাথে একটা মোটর লাগানো আছে ধরো এখানে। এবার কি হবে? মোটর চললে এটা ঘুরবে, এটা চরকির মতো এরকম ঘুরতে থাকবে। আর তুমি কি করছো? এই পাশে একটা পর্দা রাখছো, এই পাশে একটা পর্দা তুমি রাখছো।
আর কি কাজ করছো, আর এই পাশ থেকে একটা টর্চ লাইট জ্বালাইছো, এই যে এখানে একটা বেশ বড় সড়ো একটা টর্চ লাইট, হ্যাঁ, এই টর্চ লাইট থেকে আলো ফেলতেছো, এই টর্চ লাইট থেকে আলো ফেলতেছো। তাহলে এবার কি ঘটনাটা ঘটবে এখানে দেখো, এই যে চরকিটা এরকম ভাবে বৃত্তাকার পথে ঘুরতে পারে। তো চরকিটা ধরো ঘোরা শুরু করছে ঠিক এখান থেকে, এই যে এখান থেকে ধরো টর্চ লাইট জ্বালাই দিছো তুমি, এখানে যে পর্দা, এই পর্দায় এই যে চরকির এই যে বলটা আছে না, এর একটা ছায়া তুমি দেখতে পারবে। কোথায় ছায়াটা পাবা? দেখো এর ছায়াটা ঠিক সোজাসুজি এখানে পাবা, এর ছায়াটা ঠিক সোজাসুজি, এর ছায়াটা ঠিক এখানে তুমি পাবা। দেখবা এখানে একটা বলের ছায়া পড়ছে, এটা হচ্ছে সাম্য অবস্থা। এবার দেখো এটা কিন্তু বৃত্তাকার গতি, ঘুরতেছে বৃত্তাকার গতি। এটা যদি ঘুরতে থাকে, টর্চ লাইট থেকে আলো ফেলা হচ্ছে, তো এটা একটা পর্দা। তুমি দেখবা এটা যখন ঘুরতে থাকবে তখন এই বলের ছায়াটা এই পর্দার উপর আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে থাকবে। তাহলে পর্দার উপর এটা আপ ডাউন করলে এটাই তো সরল ছন্দিত স্পন্দন গতি, তাই না? পর্দার উপর ছায়াটা এইভাবে উঠবে নামবে উঠবে নামবে, এটাই তো সরল ছন্দিত স্পন্দন গতি। এই সরল ছন্দিত স্পন্দন গতিটা তৈরি হয়েছে এই বৃত্তাকার গতি থেকে। আমরা নরমালি সরল ছন্দিত স্পন্দন গতির মধ্যে কৌণিক দশার ব্যাপারটা বুঝি না, আসলেই তো বোঝা যায় না। তো কৌণিক কৌণিক কোণ বা দশা এটা আমি সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে বুঝবো কেমনে? কিন্তু এর মধ্যে একটা কৌণিক গতি লুকানো আছে। তো এই কৌণিক গতি লুকানো আছে, সেটা দেখার উপায় কি? দেখার উপায় হচ্ছে এই সরল ছন্দিত স্পন্দন গতি থেকে এর আত্মাটাকে টেনে বাইরে বের করে নিয়ে আসবা। আর এর আত্মাটাই হচ্ছে এই বৃত্তাকার গতি। একটা সরল ছন্দিত স্পন্দন গতিকে আমরা একটা বৃত্তাকার গতির সাথে কম্পেয়ার করে নিতে পারি, বিশেষ করে এই আদি দশা কোণ বা কোণের ব্যাপারগুলা, কৌণিক সরণের ব্যাপারগুলা বোঝার জন্য। যেখানে কোণ কিভাবে আছে দেখো, চরকিটা এখান থেকে ঘুরে যখন এখানে যাবে না, এখানে যখন যাবে তখন তুমি দেখতে পারবা এই ছায়াটা এখান থেকে উঠে ঠিক এখানে চলে গেছে, ছায়াটা ঠিক এখানে চলে গেছে বলটা। তারপরে এটা যখন ঘুরে এখানে আসবে তখন ছায়াটাই বলের ছায়াটা আবার সোজা নেমে সাম্য অবস্থায় আসছে। এটা যখন ঘুরে আবার এইখানে যাবে তখন তুমি দেখবা ছায়াটা নিচে নেমে গেছে, নিচে এইখানে চলে আসছে। তারপরে এটা ঘুরে যখন আবার সাম্য অবস্থায় পূর্বের অবস্থায় ফিরে যাবে তখন দেখবা এই ছায়াটা এখান থেকে আবার এখানে চলে গেছে। তাহলে ব্যাপারটা দেখো, একটু বোর্ডে দেখো, এইটা একটা রোটেশন কমপ্লিট করবে আর এইটা একবার একটা স্পন্দন কমপ্লিট করবে। এটা একটা রোটেশন কমপ্লিট করবে, এভাবে একটা রোটেশন কমপ্লিট করবে, আর এটা দেখবা উপরে উঠবে, সাম্য অবস্থায় আসবে, সর্বোচ্চ নিচের দিকে সর্বোচ্চ বিস্তারে যাবে, আবার সাম্য অবস্থায় আসবে। এরকম ঘটনাটা ঘটবে। কি ক্লিয়ার? বুঝতে পারছো? কি কমেন্ট করতেছো? এগুলা কমেন্ট করিও না। এখন তুমি দেখো, খেয়াল করো, যদি কণাটার সরণ এইখান থেকে হয়, মানে এখান থেকে আর কি, তাহলে এখান থেকে যাত্রা শুরু, ধরো t=0, এখান থেকে যাত্রা শুরু। তাহলে এখান থেকে যাত্রা শুরু করা মানে ছায়াটা এখান থেকে উপরের দিকে উঠা। আর এখান থেকে উপরে ওঠা মানে, ভালো করে দেখো, এইখান থেকে উপরে উঠতেছে মানে আদি দশা কোণ 0। এখন তুমি তো দশা এখানে বুঝতে পারছো না, তাহলে এখান থেকে সোজা চলে যাও এখানে, দেখো তো এখানে এক্স অক্ষের সাথে কত কোণ নিয়ে যাত্রা শুরু করতেছে, 0 ডিগ্রি। এটাই হচ্ছে আদি দশা কোণ 0। তাহলে সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করা মানে এখান থেকে যাত্রা শুরু করা, আর এখান থেকে যাত্রা শুরু করা মানে এক্স অক্ষের সাথে কোণ কত, 90 ডিগ্রি। কি কথা বুঝছো? এখান থেকে যাত্রা শুরু করা মানে এক্স অক্ষের সাথে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে আদি দশা কোণ 90 ডিগ্রি, সরি 90 ডিগ্রি না, 0 ডিগ্রি। ভুল হয়ে গেছে, সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ, ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওকে, এইবার আসো, এইখান থেকে এইখানে যখন আসবে তখন এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি ভাই? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি ঘোরা শুরু করে, ধরো t=0, এখান থেকে ঘোরা শুরু করা মানে এই যে ছায়াটা এইখান থেকে নিচের দিকে নামা। তাহলে এইটা এই পয়েন্ট থেকে, অর্থাৎ কৌণিক যে আদি দশা সেটা 90 ডিগ্রি নিয়ে যাত্রা শুরু করা মানে পজিটিভ বিস্তার থেকে যাত্রা শুরু করা। দেখো পজিটিভ বিস্তার, এটা সাম্য অবস্থা, এটা পজিটিভ বিস্তার। এখানে x= সরল ছন্দিত স্পন্দনের x কত, 0। এই পয়েন্টে x কত, x হচ্ছে +a, পজিটিভ বিস্তার। এই পয়েন্টে x হচ্ছে -a, নেগেটিভ বিস্তার। ওকে, তাহলে এই পয়েন্ট থেকে নিচের দিকে নামবে, অর্থাৎ পজিটিভ সরণ পয়েন্ট থেকে নামবে। তাহলে পজিটিভ সরণ পয়েন্ট থেকে যাত্রা শুরু মানে আদি দশা কোণ 90 ডিগ্রি। ওকে, এইবার শোনো, সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করা মানে, আদি দশা কোণ 0 হতে পারে, 180 হতে পারে। কেমনে?
দেখো এইখান থেকে যদি উপরের দিকে ওঠে, সাম্য অবস্থা থেকে যদি পজিটিভ সরণের দিকে যায়, তাহলে আদি দশা কোণ হচ্ছে 0। সাম্য অবস্থান থেকে যদি নেগেটিভ সরণের দিকে আসে, তাহলে আদি দশা কোণ 180। বুঝছো? দেখো এইখান থেকে এই উপরের দিকে যাচ্ছে, পজিটিভ সরণের দিকে যাচ্ছে, তাহলে কোণ কত? 0। কিন্তু যদি এখান থেকে ঘোরা শুরু করতো, তাহলে এই কোণের মানটা কত? 180 বা পাই না? তাহলে এখান থেকে তো নিচের দিকে নামতো, নেগেটিভ সরণের দিকে নামতো। তাহলে সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করা মানে আদি দশা কোণ সবসময় 0 না। সাম্য অবস্থা থেকে যদি পজিটিভ সরণের দিকে যাই, তাহলে আদি দশা কোণ 0। আর সাম্য অবস্থা থেকে, এই যে সাম্য অবস্থা থেকে যদি নেগেটিভ সরণের দিকে আসে, তখন আদি দশা কোণ পাই বা 180। এবার ধরো এখান থেকে যখন যাত্রা শুরু করতেছে, এখান থেকে যাত্রা শুরু করা মানে এখান থেকে যাত্রা শুরু করা, তাহলে এই যে কোণের মানটা এখানে, এই, তাহলে এটা 270 ডিগ্রি বা 3π/2। ঠিক আছে, 270 ডিগ্রি বা 3π/2, অথবা এই কোণটাকে -π/2 ও বলা যায়, -90 ডিগ্রিও বলা যায়। কি ক্লিয়ার? তাহলে চিত্রের ব্যাপারটা বুঝছো, আদি দশা কোণের ব্যাপারটা বুঝছো? তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে একটা স্প্রিং, তুমি বলো দেখি, একটা স্প্রিং দেখি তুমি কেমন বলতে পারো। স্প্রিং এর মাথায় ভার ঝুলানো হয়েছে, এই যে এইটা হচ্ছে সাম্য অবস্থা, এটা হচ্ছে সাম্য অবস্থা। এবার এবার ধরো উপরের দিক পজিটিভ দিক, নিচের দিক নেগেটিভ দিক। তুমি কি করছো? নিচের দিকে এই যে এইখানে ধরো 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছো, এই যে 5 সেন্টিমিটার টেনে, 5 সেন্টিমিটার নিচের দিকে এইখান থেকে টেনে ছেড়ে দিছো, এইখান থেকে যাত্রা শুরু। দেখি বলো তো আদি দশা কোণ কত? বলো আদি দশা কোণ কত? এইখান থেকে যাত্রা শুরু, এই যে নিচের দিকে সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ নিচে নিছো, নিচে ছেড়ে দিছো, আদি দশা কোণ -π/2 অর 270 ডিগ্রি। ভাই এখান থেকে ছাড়ছি, এখান থেকে না, এটা সাম্য অবস্থা। আমি টেনে এখান থেকে নিয়ে হাতটা সরে নিছি, এখান থেকে ছেড়ে দিছি, তাহলে এখান থেকে যাত্রা শুরু। তাহলে এখান থেকে যাত্রা শুরু হলে তুমি দেখো তো চরকির অবস্থা কি। এখান থেকে যাত্রা শুরু করা মানে চরকি এইখান থেকে উপরের দিকে উঠতেছে, তাহলে কত কোণ নিয়ে? এই যে 270 ডিগ্রি বা -π/2। এটা হচ্ছে আদি দশা কোণ টেলর মান। এইগুলা ম্যাথমেটিক্যালি বোঝা যায়, আদি দশা কোণগুলা এগুলা ম্যাথমেটিক্যালি বোঝা যায়। যেমন দেখো কিভাবে ম্যাথমেটিক্যালি বোঝা যায়। ধরো কেউ তোমাকে বলল যে পজিটিভ বিস্তার থেকে যাত্রা, বিস্তার থেকে যাত্রা শুরু। দেখো কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারি, এটা তো চিত্র দেখলাম। পজিটিভ বিস্তার থেকে যাত্রা শুরু, আদি দশা কোণ π/2। কেমন? x = সরণের সমীকরণ a sin ω t + ডেল। আদি দশা কোণ মানে t = 0 সময়ের, আদি দশা কোণ মানে t = 0 সময়, t এর মান 0 বসায় দাও। তাহলে যখন তুমি এটা a sin t এর মান যখন 0 বসাবা, তাহলে এটা 0 + ডেল। এই যে x এর মান হবে +a, a আর a কাটাকাটি, তাহলে sin ডেল = 1। অতএব sin ইনভার্স 1, তাহলে ডেল কত? π/2। দেখছো, এই হচ্ছে কাহিনী। তাহলে পজিটিভ বিস্তার থেকে যাত্রা শুরু হচ্ছে এইটা। একটা স্প্রিং এর ক্ষেত্রে দেখাবো। ধরো স্প্রিংটাকে এই যে সংকুচিত করছি, সংকুচিত করে এইখান থেকে যাত্রা শুরু, এটা হচ্ছে সাম্য অবস্থা। তাহলে এখান থেকে যাত্রা শুরু মানে দেখো এইখান থেকে নিচের দিকে নামবে, এইখান থেকে নিচের দিকে নামবে, সংকুচিত করে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, t = 0 এখানে। তাহলে তখন এইভাবে ঘুরবে, এই যে চরকি এখান থেকে ঘুরতেছে, এখান থেকে চরকি এদিকে আসবে, তাহলে কত কোণ? π/2। গ্রাফ যদি দেখাই, গ্রাফ কেমন হবে? এই এখান থেকে যাত্রা শুরু, দেখো এখান থেকে, তাহলে এখান থেকে আস্তে 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 নিচের দিকে আসবে, অর্থাৎ সরণ আস্তে আস্তে কমবে, তারপরে নিচের দিকে যাবে সর্বোচ্চ, নিচের দিকে গেল সর্বোচ্চ, তারপরে আবার উপরের দিকে উঠবে, এই যে উপরের দিকে উঠবে, তারপরে এখান থেকে আবার এখানে আসবে, এখান থেকে আবার এখানে যাবে, তাহলে এইভাবে চলতে থাকবে। দেখো এইভাবে চলতে থাকবে। এই এবার বলো তো এটা কার সমীকরণ হয়েছে? এটা কার সমীকরণটা? দেখতে কার সমীকরণ? এটা কজের সমীকরণ না? দেখি তো π/2 বসালে কজের সমীকরণ আসে কিনা। x = a sin ω t + ডেল π/2 sin 90 ডিগ্রি প্লাস ω t। তো sin 90 ডিগ্রি মানে তো চেঞ্জ হয়ে যাবে, sin হয়ে যাবে cos, তাহলে a cos ω t। দেখো তাই তো হইছে, এটা তো cos এর ফাংশন, এটা তো cos এর ফাংশন। এই হচ্ছে গ্রাফ। কি বোঝা গেছে? আমাদের বলছে পজিটিভ বিস্তার থেকে যাত্রা শুরু, তাহলে যখন t = 0
তখন x এর মান প্লাস এ। পজিটিভ বিস্তার থেকে যাত্রা শুরু হয়ে, দেখো যখন t ইকুয়াল টু 0 তখন x এর মান সাম্য অবস্থা থেকে x, এই যে এটা x, x এর মান কত, এই যে প্লাস a, বসাই দিলাম প্লাস এ, এ কাটাকাটি, sin del ইকুয়াল টু 1, del ইকুয়াল টু পাই বাই 2, del ইকুয়াল টু পাই বাই 2। ক্লিয়ার? এইবার দেখো, ধরো অনেকে বোঝো না, আচ্ছা ঠিক আছে আরেকটা বোঝো তো। ধরো আমি বললাম নেগেটিভ বিস্তার থেকে যাত্রা শুরু, নেগেটিভ বিস্তার থেকে যাত্রা শুরু। তাহলে নেগেটিভ বিস্তার থেকে যাত্রা শুরু, কোণের মানটা বের করতে হবে, আদি দশা কোণ x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল, এটা সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন কণার সমীকরণ। এখন যাত্রা শুরু, শুরু মানে t0, তাহলে a sin ওমেগা t 0, t এর মান 0 প্লাস ডেল, যাত্রা শুরু মানে কি t ইকুয়াল টু 0 সময়ের নেগেটিভ বিস্তার থেকে, তাহলে x এর মান কত বসাবো, মাইনাস a আর a কাটাকাটি, তাহলে sin del ইকুয়াল টু -1, অতএব del ইকুয়াল টু sin ইনভার্স -1, তাহলে কোণের মান -π/2 অর 3π/2, যেটা খুশি লিখো, যেটা খুশি লিখো। হয়েছে? চিত্র দেখতে চাই, এখানে যদি চিত্র দেখতে চাই, এটা একটু আগেই আঁকছি, এটা আমি একটু আগেই আঁকছি, আচ্ছা তারপরও দেখাচ্ছি। নেগেটিভ বিস্তার থেকে যাত্রা শুরু, ধরো স্প্রিং এর মাথায় ভার ঝুলাইলে এই পয়েন্টে থামে, এই সাম্য অবস্থা, কিন্তু যাত্রা শুরু সাম্য অবস্থা থেকে না, নেগেটিভ বিস্তার থেকে, অর্থাৎ নিচের দিকে টেনে নিয়ে এই পয়েন্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে t0, তাহলে যখন যাত্রা শুরু তখন অলরেডি সাম্য অবস্থান থেকে সরণ আছে, এই যে এইটা সরণ কত, x ইকুয়াল টু -a সরণ। তাহলে এখান থেকে যদি চরকি ঘোরা শুরু করে, দেখো চরকি ঘোরাও, দেখো এই যে এটা, এই এখানে, এখান থেকে যদি চরকিটা ঘোরা শুরু করে, চরকি ঘোরাও, দেখো এই যে এই পয়েন্ট এখানে, এখানে, তাহলে কোণের মান, কোণের মান এই যে এই কোণটা, তাহলে 3π/2, আর এটা -π/2, -π/2। তাহলে এই পয়েন্ট থেকে যদি যাত্রা শুরু হয়, এই পয়েন্ট থেকে যদি ঘোরা শুরু করে, তুমি একটু গ্রাফ দেখাও তো আমার, এই গ্রাফটা কেমন হয়, এই পয়েন্ট থেকে যদি যাত্রা শুরু করে গ্রাফটা কেমন হবে, আসো গ্রাফ আঁকবো। এই পয়েন্ট মানে এই যে এখান থেকে যাত্রা শুরু, তাহলে এখান থেকে উপরে উঠে এই যে এই আস্তে আস্তে উপরের দিকে উঠবে, এই যে আস্তে আস্তে উপরের দিকে উঠলো, তারপর এখান থেকে ঘুরে এই যাচ্ছে, দেখো সরণ আস্তে 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 সরণ আবার বাড়ছে কোন দিকে, পজিটিভ দিকে, তাহলে সরণ বাড়ছে পজিটিভ দিকে। এই তুমি আবার এইদিকে এসো না, গ্রাফে তো আমরা কোনো সময় অনেক কথা ভাই এখান থেকে এখানে গেলেন এই ঠিক আছে, তাহলে তাহলে ভাই এখান থেকে যদি এখানে যান তাহলে তো এরকম হবে না, গ্রাফে আমরা এইদিকে ব্যাক করি পাগল, গ্রাফে আমরা এদিকে যাই না, তাহলে এখান থেকে এখানে যাওয়া মানে সরণ আস্তে 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 বাড়তেছে, এটাই বুঝানো। তাহলে সরণ বাড়তেছে 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 বাড়তেছে, এই যে সরণ বাড়তেছে, তারপরে এখান থেকে এখানে আসা মানে সরণ কমতেছে কমতেছে কমতেছে, তাহলে আবার কমতেছে কমতেছে কমতেছে, এই যে এই এটা, বুঝতে পারছো ঘটনা, ঘটনা বোঝা গেছে? তাহলে এইটা কমতেছে এই, তারপরে আবার এদিকে এভাবে চলতে থাকবে। এটা কার গ্রাফ? মাইনাস কজের গ্রাফ না? দেখি তো মাইনাস কজের গ্রাফ পাই কিনা। x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল বাই ডেল এর মান 3π/2 অথবা -π/2, আচ্ছা 3π/2 দিয়েই দেখাই, 3π/2। তাহলে দেখো sin 3π/2 মানে কি, 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি এখানে, তারপরে প্লাস এই কোয়াড্রেন্টে, তাহলে এই কোয়াড্রেন্টে তো সাইন মাইনাস, আর sin 3π/2 90 ডিগ্রির বিজোড় গুণিতক 3 মানে তো বিজোড়, তাহলে -a sin চেঞ্জ হয়ে cos ওমেগা t। তাহলে দেখো তো কজের গ্রাফ পাইছি কিনা, মাইনাস কজের গ্রাফ পাইছি কিনা। তো এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? আশা করি এবার বুঝতে পারছো, এইটা দেখালাম, এই আর একটা উদাহরণ দেখালাম, আশা করি বুঝতে পারছো। তাহলে এই আদি দশা কোণ সরল সন্ধিতে স্পন্দনে, অনেকে সরল সন্ধিতে স্পন্দন চ্যাপ্টারটা পড়ে আসে, বাট এই আদি দশা কোণে প্যারা খাই যে ভাই সরল সন্ধিতে স্পন্দন গতি, সরল রৈখিক গতি, এখানে আবার কোন থেকে আসলো। তো আশা করি এখন বুঝছো যে সরল সন্ধিতে স্পন্দন গতির আত্মাই হচ্ছে বৃত্তাকার গতি। কোন দেখতে পাইতেছো না, আচ্ছা আত্মা টেনে বাইরে বের করে নিয়ে আসো, ঠিক আছে? আত্মাটা টেনে বাইরে বের করে নিয়ে আসবা, তারপরে ওই যে চরকি চরকি বৃত্তাকার গতি, এটাই হচ্ছে সরল সন্ধিতে স্পন্দন গতির আত্মা। ওই বৃত্তাকার গতির দিকে তুমি তাকাইলেই কোন পেয়ে যাবা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন কণার ব্যাপারটা বুঝলাম, সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন কণার ব্যাপারটা ক্লিয়ারলি বুঝলাম, কিন্তু আমরা তো চাইতেছি তরঙ্গ। তো ভাই তরঙ্গ পড়াইতে গিয়ে আপনি সরল সন্ধিতে স্পন্দন গতির কথা কেন কইতেছেন? কারণ হচ্ছে তুমি তরঙ্গ চ্যাপ্টারটা পড়ে আসো নাই।
তরঙ্গ নামে একটা চ্যাপ্টার ছিল, তরঙ্গ শব্দ নামে একটা চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্টের 9 অধ্যায়। ওইটা তুমি পড়ে আসো নাই। ওইখানে ওইটা যদি তুমি পড়ে আসতা, তাহলে তরঙ্গের সরণের সমীকরণ, অগ্রগামী তরঙ্গের সরণের সমীকরণ x ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x, এটা আমার আর কষ্ট করে বোঝানোর জন্য এত কথা বলা লাগতো, কিন্তু ওটা তো তুমি পড়ে আসো নাই। এমন কথা হচ্ছে ভাই পড়ে আসনি, সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, জাস্ট খালি অগ্রগামী তরঙ্গের সমীকরণটা জানলে পরেই হবে। তারপর ওইটা আমি জানাচ্ছি তোমাকে, দায়িত্ব আমার, ঠিক আছে? তরঙ্গের সমীকরণটা, তরঙ্গের সরণের সমীকরণটা আমি তোমাকে জানাচ্ছি। তো সেটা কিভাবে আসো, যে কেন তরঙ্গের সরণের সমীকরণ এরকম হলো। তো এবার আসো তরঙ্গ। তরঙ্গ হচ্ছে এ সেট অফ SHM পার্টিকেল। SHM পার্টিকেল মানে কি? তরঙ্গ হচ্ছে অনেকগুলো পাশাপাশি পাশাপাশি বসে যাওয়া সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কণার একটা সেট, যারা একটা নির্দিষ্ট হারমোনিতে অসিলেট করতেছে, একই সাথে উঠতেছে, একই সাথে বসতেছে না, একটা নির্দিষ্ট হারমোনিতে একজনের পর একজন, একজনের পর একজন উঠতেছে বসতেছে, উঠতেছে বসতেছে, একটা নির্দিষ্ট হারমোনিতে অসিলেট করতেছে। তো এটাই হচ্ছে তরঙ্গ। তরঙ্গের কয়েকটা উদাহরণ দেখাই। ধরো পানিতে ঢিল ছুটছো, তো পানিতে তুমি এই যে ঢিল ছুটছো, এখানে ঢিল ছুটছো, ঢিল ছুটলে কি হবে? ঢেউ তৈরি হবে। তো ঢেউয়ের এইটা হচ্ছে চূড়া, ঢেউয়ের এটা হচ্ছে খাস। তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদ, তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ, এইটা আবার একটা চূড়া, এটা আবার একটা খাজ, এটা আবার একটা চূড়া। এইভাবে তরঙ্গ যাবে। এই যে পানিতে ঢিল ছুড়লে এরকম ঢেউ তৈরি হবে। আমি এবার তরঙ্গ দেখাই তোমার। চূড়া খাস, চূড়া খাস, এই যে একটা ঢেউ যাচ্ছে। পুকুরের মাঝখানে ঢিল ছুটছো, ঢেউ এইভাবে চারিদিকে ছড়াই পড়বে। যদি আর একটা ঢেউ দেখাই, চূড়া খাস, চূড়া খাস, এই যে এইভাবে ঢেউ তৈরি হচ্ছে। এইগুলাই হচ্ছে তরঙ্গ। এটা হচ্ছে পানিতে সৃষ্ট তরঙ্গ। তরঙ্গ স্থিতিস্থাপক কোনো মাধ্যমে তৈরি হয়, কোনো স্থিতিস্থাপক মাধ্যমে তৈরি হয়। যেমন এই যে পানি, এটা একটা মাধ্যম, এই মাধ্যমে তরঙ্গ তৈরি হয়েছে। তো তরঙ্গ স্থিত কণাগুলা, তাই তো ভাবে আজকে আমাকে কালো কালো লাগতেছে কেন? আমি তো লাইটটা দিই নাই, দাঁড়াও নিজেকে একটু ফর্সা লাগানোর ব্যবস্থা করে নিই। হ্যাঁ, এবার ফকফকা লাগবে। দেখো এবার কত সুন্দর লাগতেছে। ঠিক আছে, আটকে যাচ্ছে, কে বললো আটকে যাচ্ছে? এই কথা বলিও না, আটকে যাচ্ছে এই কথা বলিও না আজকে। এত সুন্দর নেট, আজকে যদি বলো আটকে যাচ্ছে, তাহলে কিন্তু মায়ের হবে। হ্যাঁ, না আটকে যাচ্ছে না এটা বলিও না। না ক্লিয়ার আছে। মেহরাব হোসেন বলছে আটকে যাচ্ছে। কি বলো এগুলো? আটকে নাই ভাইয়া, আটকে নাই, এগুলো বলিও না, এগুলো দেখলে ভয় লাগে। এবার আসো, এটা হচ্ছে পানিতে সৃষ্ট তরঙ্গ। তো পানি এই যে স্থিতিস্থাপক মাধ্যম, এই মাধ্যমে তরঙ্গ তৈরি হয়েছে। তরঙ্গ মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, তরঙ্গ মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, কণাগুলো ওই স্থানে থাকে এবং ওই স্থানে থেকে একটা নির্দিষ্ট হারমোনিতে অসিলেট করে, সরল সঙ্গীতে স্পন্দন সম্পন্ন কণার মতো অসিলেট করে। যেমন চিন্তা করো, এই যে একটা ঢেউয়ের উপর, এই যে এগুলো হচ্ছে পানির কণা, এগুলো হচ্ছে পানির কণা। তুমি একটা কাজ করতে পারো, পানিতে সোলার কিছু বল যেগুলো ভাসে, এভাবে ছড়াই দিতে পারো। তো ছড়াই দিলে দেখবা ঢেউ তৈরি করবা, পানিতে সোলার বল ছড়াই দিবা, দিয়ে আস্তে আস্তে ঢেউ তৈরি করবা। দেখবা ঢেউ তৈরি হওয়ার সাথে সাথে সোলার বল গুলা উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে। তাহলে যে ঢেউয়ের উপর উঠবে নামবে, উঠবে নামবে। তো এই যে পানিতে সৃষ্ট তরঙ্গ, এই তরঙ্গ স্থিত কণাগুলা হচ্ছে এটা, এই কণাগুলা স্পন্দিত হয়ে উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, এরকম করতেছে। ঠিক আছে, দেখি 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 কি অবস্থা। দাদা আটকে যাচ্ছে,
কি সমস্যা? আমি শেষ আপসেট। দেখলাম ফেসবুকে আটকে যাচ্ছে, দেখলাম লাল লাল হয়ে গেছে কয়েকটা জায়গায়। ধরো দড়িতে তরঙ্গ, একটা গাছের সাথে ধরো একটা দড়ি বাঁধলাম, দড়ি বাঁধার পরে সেই দড়িটা আমি হাত দিয়ে ধরে রাখছি। এবার দড়িটাকে এইভাবে স্পন্দিত করতে থাকবো, তাহলে দড়িতে এরকম তরঙ্গ তৈরি হবে। দড়িতে এরকম দেখবা তরঙ্গ তৈরি হবে। তাহলে দড়িতে, দড়ির উপর ধরো কয়েকটা কণা আমরা যদি ধরি, একটা কণা, এই একটা কণা, এই একটা কণা, এই যে কণাগুলা, এই কণাগুলা কি দৌড়ায় সামনে যাচ্ছে? না, দড়ির উপর এই যে কণাগুলা আছে, এই কণাগুলা কিন্তু যে জায়গায় ছিল এই জায়গায় আছে। এইভাবে দড়িটাকে স্পন্দিত করার কারণে এই কণাগুলাও কিন্তু স্পন্দিত হচ্ছে। এটা এটা কখনো এখানে, তারপর একটু পরে এখানে, তারপর একটু পরে এখানে, এইভাবে ডট 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 এই রেখা বরাবর স্পন্দিত হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে এক একটা সরল শ্রেণীতে স্পন্দন সম্পন্ন কণা। এবার আরেকটা উদাহরণ দেখাই, ধরো মানব ঢেউ। দেখবা স্কুল কলেজে ওই যে স্বাধীনতা দিবস, বিজয় দিবস উপলক্ষে বাচ্চারা মানব ঢেউ তৈরি করে। এরকম মনে করো কাঁধে হাত রেখে এরকম পাশাপাশি দাঁড়ায় থাকে। এবার টিচার যখন বাঁশি দেয়, তারা একটা নির্দিষ্ট হারমোনিতে ওঠা বসা শুরু করে। এই যে এরকম দাঁড়ানো আছে এরা। এবার টিচার যখন বাঁশি দিবে তখন এরা একটা নির্দিষ্ট হারমোনিতে ওঠা বসা শুরু করবে, দিয়ে তরঙ্গ তৈরি করবে। তো কেমন হবে তখন? এই পরের জন একটু উঠে দাঁড়াবে, তারপরের জন আরেকটু উঠে দাঁড়াবে, তারপরের জন আরেকটু উঠে দাঁড়াবে। এরকম ভাবে চলতে থাকবে। এটা হচ্ছে তরঙ্গ। এরা কি করবে? কাঁধে হাত রেখে এভাবে পাশাপাশি পাশাপাশি দাঁড়ায় যাবে, গিয়ে তারপরে এভাবে ঢেউ তৈরি করবে, মানব ঢেউ তৈরি করবে। এবার দেখো তরঙ্গের এই যে সমীকরণটা আমরা লিখলাম, তরঙ্গের সমীকরণ কি লিখছিলাম? y = a sin 2π ডিভাইডেড বাই ল্যামডা vt - x। এটা হচ্ছে তরঙ্গের সমীকরণ। এটা কোত্থেকে আসলো? এই যে তরঙ্গের সমীকরণ, এটা কোত্থেকে আসলো? দেখো তরঙ্গ স্থিত এই যে কণাগুলা, একটু নাম দি, ধরো আবুল, এটার নাম আবুল, ধরো এটার নাম আবুল, বাবুল, কাবুল, ডাবুল, ইবুল, এই যে নাম দিলাম আর কি। ঠিক আছে? তো এরা এভাবে স্পন্দিত হচ্ছে, জায়গায় জায়গায় বসে স্পন্দিত হচ্ছে, কেউ কিন্তু দৌড়ায় সামনে যাচ্ছে না। এখন এরা সবাই তো এক একটা সহজ ছন্দিতে স্পন্দন সম্পন্ন করা, জাস্ট একজনের পর একজন, একজনের পর একজন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে। তো আমরা চাই তরঙ্গের সরণের সমীকরণ। আমি তোমাকে বললাম এই যে তরঙ্গ, এর সরণের সমীকরণ বের করো। তুমি আমাকে এসে জিজ্ঞেস করবা, ভাই এরা তো এক একটা সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণা, আমি কার তরঙ্গের সরণের সমীকরণ বের করব? আমি যে তরঙ্গের সরণের সমীকরণ বের করব, তো কার, কোন কণাটার, এটা আমি বের করব। তুমি আমাকে এসে জিজ্ঞেস করবে যে ভাই এরা তো সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণা। তো দেখো এরা এই যে আপ ডাউন করতেছে সাম্য অবস্থান থেকে, ধরো সাম্য অবস্থান এটা, সাম্য অবস্থান থেকে ধরো ইবুলের সরণ হচ্ছে এইটুকু, এই ইবুলের সরণ ধরো এক্স, এটা আমি বের করতে চাই সাম্য অবস্থান থেকে ইবুলের সরণ। তাহলে সাম্য অবস্থান থেকে এটা হচ্ছে তরঙ্গ, এটা হচ্ছে তরঙ্গ। তাহলে সাম্য অবস্থান থেকে ধরো এই কণাটার এই যে সরণ আমি বের করতে চাই, কোন অক্ষ বরাবর সরণটা? ওয়াই অক্ষ বরাবর। এই সরণটাকে আমরা কিন্তু ওয়াই দিয়ে বলবো। তো সাম্য অবস্থান থেকে এইভাবে যে অসিলেট করতেছে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে, কোন একটা কণা প্রথমে সাম্য অবস্থানে, এই যে সাম্য অবস্থানে ধরো কোন একটা কণা সাম্য অবস্থানে, তারপরে এখানে, তারপরে এখানে, এইখানে, 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 তারপরে আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, এখানে, এইভাবে উঠতেছে বসতেছে, উঠতেছে বসতেছে, আপ ডাউন করতেছে। তা আমি ধরো এই কণাটার সরণ চাই,
তো সাম্য অবস্থান থেকে এই যে সরণটা এটাকে ওয়াই দিয়ে লিখবো, কেন? কারণ ওয়াই অক্ষ বরাবর। এখন কথা হচ্ছে এই জিনিসটাকে এই সরণটাকে আমরা সরল সন্ধিতে স্পন্দনের চ্যাপ্টারে এক্স দিয়ে লিখছিলাম না? কি লিখছিলাম? সাম্য অবস্থান থেকে এই যে অসিলেট করতেছে, সাম্য অবস্থান থেকে সরণের সমীকরণ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এটাকে বিস্তারটাকে আমরা ছোট হাতের এ দিয়ে লিখলাম, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ধরো সাম্য অবস্থান থেকে যাত্রা যখন শুরু, তাহলে ডেলের মান 0, তাহলে আমরা ডেল আর লিখবো না। ধরো এই যে সাম্য অবস্থান এখান থেকে যাত্রা শুরু, সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু, তাহলে ডেলের মান 0, ওটা আমি লিখলাম। তাহলে এ সাইন, দেখো x ইকুয়াল টু এ সাইন, তাহলে এক্সটা হয়ে যাচ্ছে ওয়াই, অর্থাৎ ওয়াই। তাহলে আগের অধ্যায়ে অর্থাৎ সরল সন্ধিতে স্পন্দন অধ্যায়, যেটাকে আমরা সাম্য অবস্থান থেকে কণার সরণ x দিয়ে লিখলাম, সেটা এখানে y, কারণ y অক্ষ বরাবর, এই কারণে এটাকে y দিয়ে লিখছি। এবার আসো ওমেগাটাকে আমরা ভাঙবো। ওমেগা মানে 2 পাই f লেখা তো যায়, যে 2 পাই f ইনটু t। f হচ্ছে কি? কম্পাঙ্ক। f হচ্ছে কম্পাঙ্ক, একক সময়ে যতগুলো পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন বা পূর্ণ স্পন্দন দেয়, ঠিক আছে? এবার এইভাবে তরঙ্গ সঞ্চালিত হতে হতে ভি বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই যে তরঙ্গ, এদের কম্পাঙ্ক এফ, পর্যায়কাল টি, ঠিক আছে? তাহলে এফ কে আমরা যদি ভাঙি, যে ভি ইকুয়াল টু, এটা 9 10 এ পড়া, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? এটা পড়া না? ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এফ ইকুয়াল টু কি হবে? ভি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে দেখো এফ কে আমরা ভাঙতে পারি এভাবে, এ সাইন 2 পাই এফ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ল্যামডা ইনটু টি। তাহলে সুন্দর করে লিখলে এ সাইন ওমেগা টি, ওমেগার পরিবর্তে 2 পাই বাই ল্যামডা ভি, আর সাথে গুণ হচ্ছে টি। তাহলে দেখো তো ওয়াই সমান সমান এটা আসলো না? ওয়াই সমান সমান এটা আসলো। এইবার আমরা কি করব? তরঙ্গের, এটা হচ্ছে কণার সমীকরণ, এটা কণার সরণের সমীকরণ, কণার সরণের সমীকরণে ভ্যারিয়েবল একটা, y শুধুমাত্র একটার ফাংশন, y অফ t, a sin 2 পাই বাই ল্যামডা v ইনটু t। দেখো বাদ বাকি সবাই কনস্ট্যান্ট। a হচ্ছে বিস্তার কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য কনস্ট্যান্ট, v তরঙ্গ বেগ, এটা v, এটা কনস্ট্যান্ট। তাহলে t জাস্ট ভ্যারিয়েবল, t এর মানটা বসাবা তুমি এই সমীকরণে y এর মানটা, সরণের মানটা পেয়ে যাবে। কিন্তু তরঙ্গের সরণের সমীকরণ এটা দুইটা ভ্যারিয়েবলের ফাংশন। দেখো ভালো করে এবার খেয়াল করবা, এটা দুইটা ভ্যারিয়েবলের ফাংশন। কিভাবে? তোমাকে আমি যদি বলি যে এইখানে এই যে সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন কণা আছে, তুমি কোনো একটা কণার সরণের সমীকরণ বের করো। তুমি বললা ভাই কণাগুলা সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন কণা। তো কণাগুলা যদি সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন কণা হয়, তাহলে কণার সাম্য অবস্থান থেকে সরণের যে সমীকরণ হবে, সেটা সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন কণার সমীকরণ হবে। y ইকুয়াল টু লিখলা a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt। এইবার একটা কথা আছে, t এর মান বসাইলেই তুমি y এর মানটা পেয়ে যাবা। তোমার গিভেন ল্যামডা, তোমার v গিভেন, যে ল্যামডা আর v গিভেন। ল্যামডা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য আর কি, এই যে এই পর্যন্ত এই দূরত্ব, এটা হচ্ছে ল্যামডা। v হচ্ছে তরঙ্গ বেগ, এইগুলো ধরো গিভেন। তাহলে তুমি ল্যামডার মান, ভি এর মান এখানে বসাবা, আমি তোমাকে টি এর মান বলে দিব, তুমি ওয়াই পাবা। কিন্তু একটা কথা আছে, এখানে কণা তো অনেকগুলা। দেখো তো কোন একটা নির্দিষ্ট সময়, ধরো আমি বললাম এই 2 সেকেন্ড পরে তরঙ্গের কণার সরণের সমীকরণ নির্ণয় করো বা সরণের মান নির্ণয় করো। তুমি টি এর মান বসাইলে এখান থেকে তো ওয়াই এর একটাই মান পাবা, কিন্তু কণা আছে কতগুলা? অনেকগুলা। কোন একটা নির্দিষ্ট মুহূর্তে দেখো তো সবার কি সরণ সেম? দেখো এক একটা কণার সরণ এক এক রকম। এই কণাটা সরণ 0, এই কণাটা সরণ এইটুকু, এই কণার সরণ এইটুকু, এই কণার সরণ এইটুকু, এই কণার সরণ এইটা, এই কণার সরণ আবার নেগেটিভ দিকে, নিচের দিকে। তাহলে এক একটা কণার সরণের মান এক এক রকম না? এক একটা কণার সরণের মান এক এক রকম না? কি কথা কি বুঝছো? তাহলে শুধু টি এর মান বলে দিলে তুমি কিন্তু সরণের ওয়াই এর মানটা পাবা না। তুমি আমাকে পাল্টা একটা প্রশ্ন করবা যে ভাই তরঙ্গ স্থিত অনেকগুলো কণা, আমি যে সরণের মান বের করব, কার মান বের করব, কার? এইটা কিন্তু তুমি আমাকে জিজ্ঞেস করবা। এখানে ভ্যারিয়েবল দুইটা, একটা টি আর একটা হচ্ছে এক্স। ধরো আমি তোমাকে বললাম ইবুলের সরণ বের করো, তাহলে ভাই এই যে উৎপত্তি স্থান থেকে ইবুলের দূরত্ব এইটা, আমি যদি বলি ডাবুলের বের করো, তাহলে ডাবুলের দূরত্ব এইটা। আমি যদি বলি কাবুলের বের করো,
কাবুলের দূরত্ব এটা, এইগুলো হচ্ছে এক্স, কারণ এটা এক্স অক্ষ বরাবর। তাহলে তোমাকে এক্স এর মানও বলে দিতে হবে আমাকে, ঠিক আছে, এক্স এর মানটাও বলে দিতে হবে। তাহলে এক্স এর মান বলতে হবে, টি এর মান বলে দিতে হবে। অর্থাৎ কার সরণ, কখন সরণ, কার সরণ, কখন সরণ, দুইটা জিনিস আমি তোমাকে বলে দিতে হবে, না হলে তুমি কিন্তু পারবা না। তাহলে ওয়াই ইকুয়াল টু সরণের সমীকরণ, এটা কণার সমীকরণ বলে ঠিক আছে, কিন্তু তরঙ্গের সমীকরণ এটা হবে না। তরঙ্গের সমীকরণে দুইটা ভেরিয়েবল থাকবে, দুইটা চলক থাকবে, এ সাইন 2π/λ। এবার আসো, ভিটি তো একটা দূরত্ব, তাই না, ভিটি, তাহলে ভিটি মাইনাস এক্স বা প্লাস মাইনাস এক্স, এটাই হচ্ছে তরঙ্গের সরণের সমীকরণ। এইবার ঠিক আছে, এইবার তুমি দেখো এইখানে এর মান গিভেন, ল্যামডার মান গিভেন, ভি এর মান গিভেন, চলক হচ্ছে দুটো, এখানে চলক দুটো। তাহলে ওয়াই দুটো চলকের ফাংশন, একটা হচ্ছে এক্স এর ফাংশন আর একটা হচ্ছে টি এর ফাংশন। এক্স আর টি বলে না দিলে হবে না, এক্স আর টি বলে না দিলে হবে না। তুমি তাহলে দেখো, আমি তোমার আরেকবার একটু দেখাই। মনে করো কোন একটা তরঙ্গ হচ্ছে এইটা হচ্ছে একটা তরঙ্গ, এই তরঙ্গ স্থিত অনেকগুলো কণা এরকম আছে, অনেকগুলো কণা, ঠিক আছে। তো আমি এখন তোমাকে বললাম যে তরঙ্গ স্থিত এই কণাটার সরণ বের করো, বা তরঙ্গ স্থিত কণার সরণ বের করো। তো তুমি আমাকে বললা যে ভাই ওয়াই ইকুয়াল টু এ সাইন 2π/λ ভিটি প্লাস মাইনাস এক্স। এখন দেখো ঘটনাটা কি হচ্ছে, এইটা তরঙ্গ এভাবে সঞ্চালিত হচ্ছে, তরঙ্গ স্থিত কণাগুলা দৌড়াচ্ছে না, জায়গায় দ্বারা এভাবে স্পন্দিত হচ্ছে, ধরো মানব ঢেউ তৈরি করছে। এইবার আবুল বাবুল কাবুল ডাবুল ইবুল, আমি তোমাকে বললাম তরঙ্গের সরণের মানটা বের করে নিয়ে আসো। তুমি তখন পাল্টা আমাকে একটা প্রশ্ন করবে, ভাই তরঙ্গ স্থিত অনেকগুলো কণা আছে এবং প্রত্যেকটা কণা একটা নির্দিষ্ট হারমোনিতে অসিলেট করতেছে, উঠতেছে বসতেছে, উঠতেছে বসতেছে, উঠতেছে বসতেছে, সবাই একই সাথে উঠতেছে, সবাই একই সাথে বসতেছে এমন না, একজন উঠতেছে, আরেকজন একটু বেশি উঠতেছে, কেউ আবার বসতেছে, একটা নির্দিষ্ট হারমোনিতে একজনের পর একজন স্পন্দিত হচ্ছে। সবার সরণ কিন্তু সমান হচ্ছে না। এমন যদি হতো সবাই একসাথে উঠতো, সবাই একসাথে বসতো, তাহলে কোনো তরঙ্গই হইতো না। আমি তোমাকে বললাম আচ্ছা ঠিক আছে, তার তো তরঙ্গের সরণের মান দরকার, তো সবাই যেহেতু একটা নির্দিষ্ট হারমোনিতে উঠতেছে বসতেছে, এক একজনের সরণ এক এক রকম, তাহলে একটা কাজ করো, কোনো একটা কণার সরণ বের করো। এই যে কোনো একটা কণা, তুমি আমাকে বললা যে ভাই এক একজনের সরণ এক এক রকম, আমি কার সরণ বের করব, কার, এই যে কার সরণ, কোন কণার সরণ, কোন কণার সরণ, এর উত্তর দিবে হচ্ছে এক্স। তাই বলবো এইখান থেকে উৎপত্তি, তরঙ্গের উৎপত্তি, এখানে তরঙ্গের উৎপত্তি স্থান থেকে এক্স দূরে যে কণাটা আছে, এক্স মিটার দূরে যে কণাটা আছে তার, তাহলে তুমি আবুল বাবুল ডাবুল কাবুলের দিকে তাকাবা না, তুমি চলে যাবা জিবুলের কাছে, জিবুল ওই কণাটার ওর সরণ বের করতে চাও। এবার ওর কোন অক্ষ বরাবর সরণ, ওয়াই অক্ষ বরাবর সরণ, প্রত্যেকে সাম্য অবস্থা থেকে, দ্যাট ইজ ওয়াই। ঠিক ক্লিয়ার? এইবার তুমি ওর কাছে গেলা, গিয়ে দেখতেছো আরে জিবুল তো সবসময় এখানে নেই, জিবুলের মাথা কখনো এখানে, তারপরে আবার একটু পরে এখানে, তারপরে আবার একটু পরে এখানে, এক একটা সময় জিবুল এক এক জায়গায় এরকম উঠতেছে বসতেছে। তুমি আবার আমার কাছে ব্যাক করে ফেরত আসবা যে ভাই আপনি তো এক্স বলে দিলেন, এক্স দিয়ে বলে দিলেন যে কোথায় কার সরণ, আমি বুঝলাম যে আচ্ছা ভাই জিবুলের সরণ, আমি এক্স দূরে চলে গেলাম, গিয়ে দেখলাম এখানে জিবুল আছে, কিন্তু জিবুল তো ভাই উঠতেছে বসতেছে, জিবুলের সরণ তো সবসময় একই না, আমি তো জিবুলের সরণ বের করতে চাই। তো কোন সময় সরণ বের করবে, এই যে নতুন প্রশ্ন জিজ্ঞেস করলাম যে জিবুলের সরণ কখন, জি এর সরণ কখন, কোন সময়ের, ঠিক আছে, কখন কোন সময়ের, ঠিক আছে, কারণ ও তো ওইখানে গিয়ে অসিলেট করতেছে, জি তো ওখানে দ্বারা অসিলেট করতেছে। তা আমি তোমাকে বললাম তরঙ্গ উৎপত্তি হয়েছে, ধরো ওই যে টিচার বাঁশি দিছে, বাঁশি দেওয়ার পরেই তো তরঙ্গ সঞ্চালন শুরু, তো টিচার যখন বাঁশি দিছে তরঙ্গ যখন শুরু হয়েছে তার মনে করো 10 সেকেন্ড পরে, তো তুমি কি করবে, ওখানে গিয়ে সুন্দর একটা ক্যামেরা নিয়ে ভিডিও করা শুরু করবা এবং টাইম কাউন্ট করা শুরু করবা, ঘড়িতে টাইম দেখবা ঘড়িতে যে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড 6 সেকেন্ড 8 সেকেন্ড 9 সেকেন্ড 10 সেকেন্ড, ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে নেবা, ক্লিক করে নেবা, ক্লিক করার পরে তখন একটা নির্দিষ্ট সরণ পাবা, এই হচ্ছে সেই সরণ ওয়াই।
এটার মানে আমরা বের করতে চাই। তাহলে তোমাকে আরো একটা জিনিস বলে দেওয়া লাগবে, কি সেটা হচ্ছে টি। উত্তর হচ্ছে টি বলে দেওয়া লাগবে। আমি শুধু টি বলে দিলেও হবে না, শুধু এক্স বলে দিলেও হবে না। ধরো আমি শুধু টি বলে দিলাম, আমি বললাম এই 10 সেকেন্ড পর সরণ বের করো। তো 10 সেকেন্ড পর কার সরণ? আবুল বাবুল কাবুল ডাবুল কার সরণ? তরঙ্গ স্থিত কোন কোণার সরণ? তাহলে তুমি আমার পাল্টা প্রশ্ন করবা, তখন আমি বলে দিব এর সরণ, অর্থাৎ এক্স দূরে যে আছে তার সরণ। তাহলে এক্স বলে আমি বলতেছি কার, কোন কোণার, কত দূরে, আর টি দিয়ে বলতেছি কোন সময়ের। এই দুইটা ছাড়া তুমি কিন্তু কোন কোণার সরণ পারফেক্টলি বের করতে পারবে না। তাহলে এই যে ওয়াই, সে আসলে দুইটা চলকের ফাংশন এক্স আর টি। বুঝলা? অনেকে বলতে ভাই এই সরণটাকে ওয়াই দিয়ে না লিখে এক্স দিয়ে লিখতেন, কেন আমরা এক্স দিয়ে লিখি না জানো? কারণ এখানে আবার একটা এক্স আসবে, এই কারণে আমরা এক্স দিয়ে লিখি না। এইবার তুমি আরেকটা জিনিস মাথায় রাখবা, যদি কোনো তরঙ্গ এক্স অক্ষের ধনাত্মক দিকে সঞ্চালিত হয়, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকে যদি তরঙ্গ সঞ্চালিত হয়, এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাহলে এক্স হচ্ছে পজিটিভ। এক্স যদি এখানে পজিটিভ বসাই, তাহলে তখন সমীকরণ ওয়াই ইকুয়াল টু হবে এ সাইন 2 পাই বাই ল্যামডা, ওয়াই ইকুয়াল টু হবে এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। মানে মূল সূত্রে হচ্ছে মাইনাস, বুঝছো? মূল সূত্রে এখানে থাকবে কি মাইনাস, মূল সূত্রে। তাহলে আমি যদি এক্স এর মানটা পজিটিভ বসাই, তাহলে মাইনাসই থাকবে। আর কোন তরঙ্গ যদি এক্স অক্ষের ঋণাত্মক দিকে যায়, এই যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে যদি কোনো তরঙ্গ সঞ্চালিত হয়, তাহলে সেই ক্ষেত্রে এক্সটা হবে নেগেটিভ। আর তখন ওয়াই ইকুয়াল টু হবে এ সাইন, মূল সূত্র কিন্তু মাইনাস, 2 পাই বাই ল্যামডা ভিটি, ভিটি মাইনাস মাইনাস এক্স, তারপরে প্লাস এক্স, এইটা। আর যদি আলোক তরঙ্গের কথা বলি, তাহলে এইখানে আর ভি থাকবে না, কারণ আলোক তরঙ্গ সঞ্চালিত হয় সি বেগে, আলোর বেগকে সম্মান দিয়ে সি দিয়ে লেখা হয়। তাহলে তখন সমীকরণটা হবে ওয়াই ইকুয়াল টু এ সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স বা প্লাস এক্স। তাহলে আলোক তরঙ্গ হইলে তখন আমরা সি দিয়ে লিখব। এই হচ্ছে ঘটনা। কি ক্লিয়ার? তাহলে কণা আর তরঙ্গের মধ্যে পার্থক্য বুঝলাম। সরলসন্ধিত একটা কণা, সেটা জায়গায় দ্বারা জাস্ট খালি আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে, একটা কণা। তো তার সরণ হচ্ছে এই যে ওয়াই অক্ষ বরাবর, সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, বা ওয়াই ইকুয়াল টু এ সাইন জাস্ট ওমেগা টি। আর ওমেগাকে ভাঙলে আমরা পাই যে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইনটু ভি, এটা আমরা পাই। আর যদি কোনো তরঙ্গ স্থিত কণার সরণের সমীকরণ চাই, তাহলে তখন হবে তরঙ্গের সমীকরণ হবে, তরঙ্গের সরণের সমীকরণ হবে y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা vt বা ct মাইনাস x। ঠিক আছে, ওকে। তাহলে এবার চলো তরঙ্গের উপরিপাতন। তরঙ্গের উপরিপাতন, তরঙ্গের উপরিপাতন। ভাইয়া আপনি মডার্ন ফিজিক্সে নিব 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 দেখছি দেখছি সাকিব আল হাসান, তোমার কমেন্ট দেখছি। এখন আসো এটা পড়ি, আগে এটা শেষ করি, তারপর দেখা যাবে। তরঙ্গের উপরিপাতন নীতি, যে তরঙ্গের উপরিপাতন নীতি কি বলে? মনে করো কোনো একটা তরঙ্গ স্থিত কণা, এটা ধরো পানিতে একটা সোলার বল ভাসানো হয়েছে, পানিতে সোলার বলটা ভেসে আছে। এবার এর উপর দুইটা তরঙ্গ এসে উপরিপাতিত হইল, দুইটা ঢেউ। ঠিক আছে, পানিতে সৃষ্ট দুইটা তরঙ্গ এসে উপরিপাতিত হইল, তাহলে কি হবে? তাহলে মনে করো তুমি এখান থেকে পানিতে এরকম ঢেউ তৈরি করতেছো, এটা পানিতে ভাসানো একটা সোলার বল। তাহলে এই ঢেউটা এসে একটা সময় এসে এর উপর আছড়ে পড়বে, ঢেউটা এসে একটা সময় এর উপর আছড়ে পড়বে। এই যখন এর উপর এসে ঢেউটা আছড়ে পড়লো, তখন একে কোন দিকে নিতে চাই? ওই মুহূর্তে কোন দিকে নিতে চাই বলো তো দেখি, বলো। এই যে ঢেউটা এসে এর উপর আছড়ে পড়লো, যখন আছড়ে পড়বে ঠিক ওই মুহূর্তে কোন দিকে যাইতে চাই? ওই মুহূর্তে নিচের দিকে, দেখো নিচের দিকে, এভাবে এসে নিচের দিকে। তাহলে যে নিচের দিকে নিতে চাই, নিচের দিকে ধরো যে বিস্তারে নিচের দিকে নিতে চাই সেইটাকে আমরা বললাম ধরো y1। এইবার তুমি কি করছো, একই সাথে
এই পাশ থেকে আরেকটা ঢেউ তৈরি করছে, ধরো অন্য কেউ এই পাশ থেকে একটা ঢেউ তৈরি করছে, তাহলে ওই ঢেউটাও আসতেছে আসতেছে, এসে একে কোন দিকে নিতে চাইতেছে? উপরের দিকে, একে উপরের দিকে নিতে চাইতেছে। তাহলে এটা হচ্ছে y2। ওকে, তাহলে এখন কথা হচ্ছে এই কণাটার তাহলে কি অবস্থা হবে? এই কণাটা নিচে যাবে নাকি উপরে যাবে? নিচে যাবে নাকি উপরে যাবে? কি হবে? উত্তর হচ্ছে যে বড় তার দিকে যাবে, মানে সরণ যেভাবে বের করি, লব্ধি সরণ যেভাবে বের করি, y1 যদি হয় ধরো 3 মিলিমিটার আর y2 যদি হয় 2 মিলিমিটার, তাহলে এটা 3 মিলিমিটার, এটা 2 মিলিমিটার, তাহলে সরণ কোন দিকে হবে? নিচের দিকে। কত মিলিমিটার? 1 মিলিমিটার। নিচের দিকে হবে 1 মিলিমিটার, ঠিক আছে, কারণ নিচেরটা বড় উপরটা ছোট। তা তুমি এটা কিভাবে বের করলা? 3 মিলিমিটার থেকে 2 মিলিমিটার বিয়োগ দিলা, কিভাবে বের করলা? তুমি লব্ধি করে বের করছো, লব্ধি করে, ঠিক আছে, তুমি লব্ধি করে বের করছো যে নিচের দিকে 3 আর উপরের দিকে 2, তাহলে লব্ধি নিচের দিকে 1, উপরের দিকে 2, তাহলে নিচের দিকে লব্ধি কত? লব্ধি হচ্ছে 1 মিলিমিটার। তাহলে কণাটা নিচের দিকে যাবে 1 মিলিমিটার, বোঝা গেছে? আচ্ছা যদি এমন হয়, ধরো পানিতে সোলার বলটা ভাসাইছো, এই পাশের যে কণাটা আসলো, এই পাশের যে কণাটা আসলো, সেই কণাটা নিতে চাই উপরের দিকে। এই উপরের দিকে, তাহলে কত উপরের দিকে? y1 উপরের দিকে। এবার এই পাশে যে কণাটা আছে, এটা কোন দিকে নিতে চাই? উপরের দিকে। কত? y2। তাহলে দুটোই কোন দিকে? উপরের দিকে। তাহলে দুটো যদি উপরের দিকে হয়, এবার লব্ধি সরণ কত হবে? ধরো y1 3 মিলিমিটার, y2 2 মিলিমিটার, তাহলে 3 মিলিমিটার আবার 2 মিলিমিটার, তাহলে আলটিমেটলি লব্ধি সরণ কত হবে? লব্ধি সরণ হবে 5 মিলিমিটার। তাহলে তখন সাথে সাথে ওই কণাটা 5 মিলিমিটার উপরে উঠে যাবে। পানিতে ভাসমান একটা সোলার বল, দুইটা তরঙ্গ এসে উপরিপাতিত হলো এইভাবে। তো যদি এসে দুইটাই একসাথে উপরের দিকে নিয়ে যায়, তাহলে বেশি ঢেউয়ে উপরে উঠে যাবে। আর যদি এমন হয় একটা নিয়ে যাচ্ছে উপরের দিকে আর একটা নিয়ে আসতেছে নিচের দিকে, ধাক্কা দিচ্ছে নিচের দিকে, তাহলে আলটিমেটলি কম বিস্তারে উপরে উঠবে বা নিচে নামবে, এটাই তো হবে। তো এগুলো তুমি কি করতেছো? লব্ধি করতেছো না? এটা কি করতেছো? লব্ধি করতেছো না? তো এটাই তো কথা। তাহলে আমরা কি করতেছি? কোন একটা তরঙ্গ স্থিত কণা যদি একই সাথে দুইটা তরঙ্গ এক্সপেরিয়েন্স করে, একই সাথে তার উপর যদি দুইটা তরঙ্গ উপরিপাতিত হয়, তাহলে ওই মুহূর্তে কণার লব্ধি সরণ হবে, ওই মুহূর্তে কণাটার লব্ধি সরণ হবে তাদের উপর উপরিপাতিত তরঙ্গদ্বয়ের আলাদা আলাদা সরণের y1 y2 y1 y2 আলাদা আলাদা সরণের ভেক্টর যোগফলের সমান, মানে লব্ধির সমান। সহজ কথা, কিসের সমান? লব্ধির সমান। তিনটা হলো তাই হবে, মানে দুইয়ের অধিক তরঙ্গ উপরিপাতিত হলে, সহজ কথা, দুই বা দুইয়ের অধিক তরঙ্গ উপরিপাতিত হলে, তাহলে ওই কণাটার লব্ধি সরণ হবে ওই মুহূর্তে এর উপর যতগুলো তরঙ্গ উপরিপাতিত হচ্ছে, তাহলে তাদের লব্ধি সরণটা হবে ওই মুহূর্তে যে কয়টা তরঙ্গ পরিপাতিত হচ্ছে তাদের আলাদা আলাদা সরণের ভেক্টর যোগফলের সমান। তাহলে আসলে একটু বিবৃতিতে লিখে ফেলি। তাহলে কোনো মাধ্যমে দেখো এই কথাটা প্রথমে বলতে হবে যে কোনো মাধ্যমে কোনো কণার উপর, কোনো মাধ্যমে কোনো কণার উপর, ধরো পানির একটা কণার উপর বা পানিতে ভাসমান একটা শোলা বলের উপর, তাহলে কোনো মাধ্যমে কোনো কণার উপর একই সাথে, এই কথার উল্লেখ করতে হবে, একই সাথে একই সময় এমন যদি হয়, পানিতে সোলার বল ভেসে আছে, তুমি সকালবেলা একটা ঢেউ তৈরি করে গেলা, অন্য একজন বিকালবেলা এসে একটা ঢেউ তৈরি করলো, তাহলে কি ওই কণার লব্ধি সরণ হবে? কোন বস্তুর উপর লব্ধি বের করতে গেলে একই সাথে দুইটা বলকে প্রযুক্ত হইতে হবে, একই সাথে দুইটা বল একই সময়ে প্রযুক্ত হইতে হবে, না হলে তো লব্ধি করা যাবে না। তো সেম কথা, যে কোনো মাধ্যমে কোনো কণার উপর একই সাথে একই সময়ে দুইটি তরঙ্গ উপরিপাতিত হলে, দুইয়ের অধিক হতে পারে, দুইটি তরঙ্গ উপরিপাতিত হলে ওই মুহূর্তে কণাটির
লব্ধি সরণ হবে, লব্ধি সরণ হবে উপরিপাতিত উপরিপাতিত তরঙ্গদ্বয়ের ওই মুহূর্তে সরণের সরণের বা আলাদা আলাদা সরণের ভেক্টর যোগফলের সমান, মানে সহজ কথা লব্ধির সমান, ভেক্টর যোগফলের সমান। তাহলে এই হচ্ছে কথা। লব্ধি সরণ যদি y হয় তাহলে সেটা হবে y1 এবং y2 এর এই যে ভেক্টর যোগফলের সমান। এটাই হচ্ছে তরঙ্গের উপরিপাতন নীতি, এটাই তরঙ্গের উপরিপাতন নীতি। কি বুঝলা? এবার এই তরঙ্গের উপরিপাতন নীতির একটা উদাহরণ হচ্ছে ব্যতিচার। তো ব্যতিচার কিভাবে ঘটে সেইটা আমরা একটু দেখব। চেঞ্জ করলাম, দেখো ব্যতিচার বা ইন্টারফারেন্স অফ লাইট, ইন্টারফারেন্স অফ লাইট, ব্যতিচার বা ইন্টারফারেন্স অফ লাইট। দুইটা তরঙ্গ পরস্পরের উপর উপরিপাতিত হবে। তো দুইটা তরঙ্গ পরস্পরের উপর সমদশায় উপরিপাতিত হতে পারে, বিপরীত দশায় উপরিপাতিত হতে পারে। যখন কোনো মাধ্যমে দুইটা তরঙ্গ সমদশায় উপরিপাতিত হবে, সমদশায় উপরিপাতিত হওয়া মানে চূড়ার সাথে চূড়া, তাহলে কণাটাকে দুটো তরঙ্গই উপরের দিকে নিতে চাই, চূড়ার সাথে চূড়া, অথবা কণাটাকে দুটো তরঙ্গই নিচের দিকে নিতে চাই, অর্থাৎ খাঁজের সাথে খাঁজ। এইভাবে যখন উপরিপাতিত হবে তাহলে একটার চূড়া আর একটা চূড়া, দুইটা চূড়া মিলে একটা বড় চূড়া, তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার অনেক বেশি। আর একটা চূড়া আর একটা খাঁজ, তাহলে দুইটা পরস্পরের সাথে বিপরীত দশায়, এই দুইটা মিলে কোনো তরঙ্গ আর অবশিষ্ট থাকবে না, একটা ফ্ল্যাট হয়ে আসবে যদি একই বিস্তারের তরঙ্গ পরিপাতিত হয়। তো এই হচ্ছে ঘটনা। তো কি হয়, সমদশা এবং বিপরীত দশা দুইটা দশায় মিলিত হইতে পারে। তাহলে 1 নম্বর সমদশায় উপরিপাতিত হলো, সমদশায় উপরিপাতিত, উপরিপাতিত সমদশায় উপরিপাতিত হওয়া মানে ধরো এই একটা তরঙ্গ, চূড়া চূড়া খাঁজ, আবার চূড়া। আচ্ছা জাস্ট একটা পোরশন দিয়ে বোঝাই, চূড়া খাঁজ এই একটা তরঙ্গ, এর সাথে উপরিপাতিত হচ্ছে এই আর একটা তরঙ্গ, ওই একই মাধ্যমে উপরিপাতিত হচ্ছে, চূড়া এই যে খাঁজ। এই তরঙ্গের বিস্তারটা হচ্ছে a1, এই তরঙ্গের বিস্তারটা a2। এইদিকে তাহলে কি হবে, এটা -a1, এটা -a2। এই দুইটা তরঙ্গ পরস্পরের উপর উপরিপাতিত হলো। তাহলে দেখো এবার কি হবে, চূড়ার সাথে চূড়া, চূড়ার সাথে চূড়া, চূড়ার সাথে চূড়া মিলে গেছে, এইটা এইটা পরস্পরের সাথে চূড়ার সাথে চূড়া একই দশায় মিলে দিয়ে দুইটা চূড়া মিলে একটা বড় চূড়া তৈরি করবে, একটা বড় চূড়া তৈরি করবে। এই খাঁজের সাথে খাঁজ, দেখো খাঁজের সাথে খাঁজ মিলছে, তাহলে একটা বড় খাঁজ তৈরি করবে, দুইটা মিলে একটা বড় খাঁজ তৈরি করবে। এর বিস্তার কত a1, এর বিস্তার কত a2, একই দশায়। তাহলে এই কণাটা তুমি জাস্ট একটা কণা আমি তোমার দেখাই, একেবারে সর্বোচ্চ সর্বোচ্চ সরণের কণাটা দেখাই, এই কণাটা, এই কণাটা, এইটা মানে কি হচ্ছে, কণা কিন্তু দুইটা না, একটা কণায় পানিতে পানিতে সোলার বল একটাই আছে, তো তার উপরে একটা ঢেউ আর একটা ঢেউ, তাহলে দুইটা ঢেউ মিলে ওই কণাটাকে আরো উপরে তুলে ধরবে। তাহলে কি হচ্ছে, এটা a1 এটা a2, তাহলে ওই কণাটার লব্ধি সরণ হবে a1 + a2, একটু আগেই পড়ে আসলাম, a1 + a2। কি ক্লিয়ার? তাহলে এই যে বিস্তারটা হবে, এই যে বিস্তারটা হবে, এটা হবে a1 + a2। তাহলে ঠিক একই ভাবে দেখো নিচের দিকে -a1, নিচের দিকে -a2, তাহলে যোগ করে এটা হবে -a1 - a2।
আর মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস কমন নিয়ে মাইনাস ব্র্যাকেট দিয়ে a1 প্লাস a2। তাহলে বিস্তারটা দেখো, বিস্তার এখানে a1 প্লাস a2, এখানে মাইনাস a1 প্লাস a2, তাহলে a বিস্তার এটা প্লাস মাইনাস a1 প্লাস a2। ঠিক আছে, এটা হচ্ছে সমদশায় উপরিপাতন। যদি এমন হয় দুইটা তরঙ্গের বিস্তার যদি সেম হয়, ধরো দুইটা তরঙ্গের বিস্তার সেম হলো, দুইটা তরঙ্গের বিস্তার যদি সেম হয় তাহলে কি হবে? তাহলে দেখো মুখে মুখেই করা যায়, এ এ 2a মাইনাস এ মাইনাস 2a, আসো একটু এঁকে ফেলি, এ মাইনাস এ মাইনাস এ, তাহলে এই দুইটা মিলবে। তাহলে কি হবে? এটা যদি এ হয়, এটাও যদি একই বিস্তারের হয়, তাহলে দুইটা মিলে প্লাস 2a মাইনাস এ খাজের সাথে খাজ মিলে লব্ধি তরঙ্গের বিস্তারটা হবে মাইনাস 2a। তাহলে যদি একই বিস্তার সম্পন্ন তরঙ্গ পরিপাতিত হয় সমদশায় a1 a2, এটা সমান সমান যদি এ হয়, তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার এ হবে প্লাস মাইনাস 2a। বুঝা গেছে? গুড। এইবার আসো বিপরীত দশায় উপরিপাতিত হলে, বিপরীত দশায়, বিপরীত দশায় উপরিপাতন। যদি বিপরীত দশায় উপরিপাতিত হয় তাহলে ঘটনাটা কি ঘটবে? দেখো, এই তরঙ্গটা এর বিস্তার a1, এটা মাইনাস a1, এর সাথে আর একটা তরঙ্গ পরিপাতিত হবে, এটা এর বিস্তার একটু কম, কিন্তু এবার বিপরীত দশায় উপরিপাতিত হবে। বিপরীত দশা মানে চূড়া খাস, মানে এইটা বিপরীত দশা। এইটা যখন এই কণাটার উপর দুইটা তরঙ্গ পরিপাতিত হলো, একটা চূড়ায় আর একটা খাজে, তাহলে এরকম যদি হয়, এটা হচ্ছে মাইনাস a1 সরি a2 আর এটা হচ্ছে প্লাস a2। ওকে, তাহলে এবার এই দুইটার উপরিপাতনে যে লব্ধি তরঙ্গটা তৈরি হবে, তাহলে এইটা এবার কি হবে? একটু বুদ্ধি খাটায় বলো তো দেখি, যে লব্ধি তরঙ্গ তৈরি হবে সেই তরঙ্গটা দেখতে কেমন হবে, তার বিস্তার কত হবে? দেখো, প্লাস a1 মাইনাস a2 পরস্পরের বিপরীতে, তাহলে যে কণাটার উপর উপরিপাতিত হয়েছে সেই কণাটাকে এই তরঙ্গ প্লাস a1 নিতে চাই। দেখো আমি কিন্তু সর্বোচ্চ পয়েন্টটা দেখাচ্ছি, যদি আমি এই পয়েন্ট দেখাই তাহলে এই পয়েন্টে এ নিতে চাই এইটুকু, এই পয়েন্টে এ নিচের দিকে আনতে চাই এতটুকু, তাহলে এই দুইটা লব্ধি করে এখানে পাবো আমি, মানে পয়েন্ট টু পয়েন্ট লব্ধি করে পাবো। আমি জাস্ট খালি সর্বোচ্চ বিন্দুটা দেখাচ্ছি, জাস্ট খালি আমি এই পয়েন্ট আর এই পয়েন্টে দেখাচ্ছি। তুমি এরকম সব পয়েন্টে করবা, দেখবা সব পয়েন্টেই পাবা। তাহলে এটা প্লাস a1 আর এটা নিতে চাই মাইনাস a2, তো এটা বড় এটা ছোট, তাহলে নিবে কোন দিকে? উপরের দিকে, a1 মাইনাস a2। কি বুঝলা লব্ধি করে? তাহলে পাওয়া যাবে হচ্ছে এরকম, এরকম পাওয়া যাবে। এটা যেহেতু বড়, এটা যেহেতু ছোট, এই কারণে এইটা থেকে এটা বিয়োগ হয়ে লব্ধিটা হবে এই বড়টার মতো। তাহলে ঠিক তেমনি ভাবে এটা মাইনাস a1 বড়, এটা প্লাস a2 ছোট, তাহলে লব্ধিটা হবে বড়টার মতো। তাহলে এর যে বিস্তারটা হবে, এর যে বিস্তারটা হবে এটা হচ্ছে a1 মাইনাস a2 এর বিস্তার। এর যে বিস্তারটা হবে এটা হচ্ছে মাইনাস a1 মাইনাস a2। দেখো কেমন নিচের দিকে, তাহলে মাইনাস a1 প্লাস a2। ঠিক আছে, তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে a1 মাইনাস a2, তাহলে এটা প্লাস a1 মাইনাস a2, এটা মাইনাস a1 মাইনাস a2। আচ্ছা, যদি একই একই বিস্তার সম্পন্ন তরঙ্গ হয়, একই বিস্তার a মাইনাস a প্লাস a মাইনাস a প্লাস a মাইনাস a প্লাস a মাইনাস a, এরকম যদি হয়, তাহলে এই দুইটা পরস্পরের উপর উপরিপাতিত হয়ে লব্ধি তরঙ্গ হবে নাই, লব্ধি তরঙ্গ নাই। প্লাস a মাইনাস a, সরি 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 সরি, এটা সমদশা হয়ে গেছে, সরি।
সরি মাইনাস এ প্লাস এ। এবার এই দুইটা যদি পরস্পরের উপর উপরিপাতিত হয় তাহলে উপরিপাতিত হয় লব্ধি তরঙ্গের বিস্তার প্লাস এ মাইনাস এ জিরো, মাইনাস এ প্লাস এ জিরো। তার মানে লব্ধি তরঙ্গ থাকবে না, কোনো তরঙ্গই নেই। তাহলে এর বিস্তার হয়ে গেছে জিরো, এ হয়ে গেছে জিরো। এই ক্ষেত্রে এটা ছিল প্লাস মাইনাস এ ওয়ান মাইনাস এ টু। এই ক্ষেত্রে এই যে প্লাস এ ওয়ান মাইনাস এ টু মাইনাস এ ওয়ান মাইনাস এ টু এটা ছিল, আর এই ক্ষেত্রে হয়ে গেছে জিরো। বুঝছো? দেখো একটা জিনিস দেখাই তোমারে, এই আর তার সাথে আর একটা তরঙ্গ বিপরীত দশায় মিলবে এই। তাহলে এবার তুমি পয়েন্ট টু পয়েন্ট যোগ করো, দেখো প্লাস টু মাইনাস টু, পয়েন্ট টু পয়েন্ট যোগ করো, প্লাস টু মাইনাস টু জিরো, প্লাস থ্রি মাইনাস থ্রি জিরো, প্লাস ফাইভ মাইনাস ফাইভ জিরো, প্লাস ফোর মাইনাস ফোর জিরো, প্লাস টু মাইনাস টু জিরো, জিরো জিরো জিরো, আবার প্লাস টু মাইনাস টু জিরো, প্লাস ফোর মাইনাস ফোর জিরো, প্লাস টু মাইনাস টু জিরো। আলটিমেটলি এগুলা মিলে লব্ধি তরঙ্গের বিস্তার হয়ে যাচ্ছে এই জিরো। ঠিক আছে? ওকে দাদা, ইউটিউবের সাথে কোনো মিল নাই কেন? এই প্রত্যেকবার পড়াইলে একটু একটু ডিফারেন্স তো হবেই। মিল আছে একই রকমই, কোনো ব্যাপার না, একটু একটু ডিফারেন্স তো হবেই। কি বোঝা গেছে? ওকে ডান, চেঞ্জ করলাম। তাহলে সমদশা বিপরীত দশা বুঝে গেছো। এইবার শোনো ব্যতিচার জিনিসটা কি। এইখানে ধরো একটা আলোক উৎস আছে, এই যে একটা আলোক উৎস, আমরা ভাবতেছি যে এর সামনে যদি একটা প্রতিবন্ধক রাখা হয়, ভালো করে শুনিও, এর সামনে যদি একটা প্রতিবন্ধক রাখা হয়, এই যে প্রতিবন্ধক বাধা, এই প্রতিবন্ধকের মাঝখানে দুইটা ছিদ্র করা হয়েছে, এই একটা ছিদ্র আর এই একটা ছিদ্র, খুব সরু করে কাটা হয়েছে। কি একটা ভিজিটিং কার্ড, একটা ভিজিটিং কার্ড, কার্ডের মাঝখানে বেলেট দিয়ে খুব সরু সরু করে দুইটা ফালি কাটা হয়েছে। এবার এখানে একটা পর্দা রাখা হয়েছে, এখানে একটা পর্দা রাখা হয়েছে, এই হচ্ছে পর্দা। তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে এরকম যে এখান থেকে আলো গিয়ে, এটা হচ্ছে আলোক উৎস, এখান থেকে আলো গিয়ে যে সোজা আলো যাবে, গিয়ে এখান থেকে বের হয়ে গিয়ে পর্দার উপর এখানে পড়বে আলো। আমি এখানে আলোকিত একটা ডোরা পাবো আর কি, মানে এখানে আমি আলো পাবো, দেখতে পাবো এখানে আলোর একটা ঝটা পড়ছে। ঠিক এমনি এরকম এখান থেকে আলো যাবে, তারপরে এই ছিদ্র দিয়ে আলো নির্গত হয়ে পর্দার উপর এখানে গিয়ে পড়বে, পর্দার উপর এখানে গিয়ে পড়বে, এখানে গিয়ে। তা আমি তখন এখানে একটা আলোক দেখতে পারবো, আলোক ছটা দেখতে পাবো, এরকম আলো পড়ছে। আর পর্দার উপর বাকি জায়গা অন্ধকার থাকবে, পর্দার উপর বাকি জায়গা থাকবে অন্ধকার, এই জায়গা এই জায়গা এই জায়গাগুলো থাকবে অন্ধকার, শুধু এই জায়গা আর এই জায়গা আলো দেখতে পাবো, আলো আলো, আর বাকি জায়গা অন্ধকার, অন্ধকার অন্ধকার দিয়ে লিখি অন্ধকার, এখানে হচ্ছে অন্ধকার, এখানেও এরকম অন্ধকার। বুঝলা? এই হচ্ছে আমাদের এক্সপেকটেশন, এক্সপেকটেশন এক্সপেকটেশন বানা ঠিক আছে, হইলো, ইংরেজি বানানো কোনো ভুল হয় না। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন, আশা হচ্ছে আমাদের এইটা, কিন্তু রিয়েলিটি এটা হয় না। আলো যদি সরল রেখায় চলে তাহলে এরকমই তো হওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু যদি এই চির দুইটা, এই চির এই যে ছিদ্র দুইটাকে সুন্দর নাম দেওয়া হয়েছে চিড়, ঠিক আছে, চিড়, এই চিড় দুইটা যদি খুবই সরু চিড় হয় এবং তারা পরস্পরের খুবই কাছাকাছি হয়, এবং এইটা যদি একটা মনোক্রোম্যাটিক লাইট সোর্স হয়, ঠিক আছে, মনোক্রোম্যাটিক লাইট সোর্স মানে একবর্ণী আলোক উৎস, মনোক্রোম্যাটিক লাইট সোর্স হয়, তাহলে আমরা এই জিনিসটা পাবো না, এরকম হবে না। ঠিক আছে, তাহলে কি হইতে হবে, এই উৎসটাকে মনোক্রোম্যাটিক একটা লাইট সোর্স, একবর্ণী আলোক উৎস হইতে হবে, এবং চির দুইটা হইতে হবে খুবই শুকনো চির, খুবই সূক্ষ্ম চির, সরি শুকনো না, সূক্ষ্ম চির, অর্থাৎ সরু, একটা ভিজিটিং কার্ডে বেলেট দিয়ে দুইটা সরু সরু ফালি কাটবা এবং পরস্পরের খুবই কাছাকাছি। তো এরকম যদি হয়, সূক্ষ্ম চির নেওয়া হয়, তাহলে চির থেকে আলো নির্গত হয়ে এরকম হবে না।
কি হবে? আমরা দেখতে পাবো তখন এরকম হবে। ধরো এটা হচ্ছে এই প্রতিবন্ধক, এটা হচ্ছে প্রতিবন্ধক। এই প্রতিবন্ধকে দুইটা চির, একটা চির আর একটা চির, চির কাটা হয়েছে। আর এইটা হচ্ছে পর্দা। এটা হচ্ছে পর্দা। আর এইখানে রাখা হয়েছে এই যে মনোক্রোম্যাটিক লাইট সোর্স। তাহলে এখান থেকে আলো নির্গত হচ্ছে, এখান থেকে আলো যাচ্ছে, গিয়ে যখন এই এই যে চির থেকে বের হয়েছে, চির থেকে বের হওয়ার পরে, এখান থেকে চির থেকে আলো বের হওয়ার পরে ছড়ায় পড়ছে। এখান থেকে চির থেকে আলো বের হওয়ার পরে ছড়ায় পড়ছে, সোজা যায় না। এবং তারপরে ঘটনা যেটা ঘটছে, পর্দায় আমরা যেটা পাইছি সেটা হচ্ছে উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরা একটা পর্যায়ক্রমিক পট্টি পাইছি আমরা। এই গোলাপিটা ধরো উজ্জ্বল, তাহলে মাঝখানে এরকম উজ্জ্বল ডোরা, মাঝখানে এরকম উজ্জ্বল, তার উপরে অন্ধকার। এটা এই দাগটা না দিই, এই দাগগুলো না দিই। এই যে উজ্জ্বল, তার উপরে এরকম অন্ধকার, অন্ধকার ডোরা, নিচে আবার এরকম অন্ধকার ডোরা, তারপরে আবার দুইটা উজ্জ্বল, এখানে এরকম উজ্জ্বল, তারপরে নিচের দিকে আবার এরকম অন্ধকার ডোরা, পর্যায়ক্রমে উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার, পর্যায়ক্রমে এরকম উজ্জ্বল অন্ধকার ডোরা পাওয়া যাবে। নিচে আবার এরকম উজ্জ্বল ডোরা, এখানে এরকম আবার উজ্জ্বল ডোরা। তাহলে উপরে পর্যায়ক্রমে উপরে ডট 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 ডট, আবার নিচে এরকম ডট 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 ডট। তাহলে উজ্জ্বল অন্ধকার ডোরার এরকম পট্টি পাওয়া যাবে। আলো গিয়ে সোজা এখানে পড়বে, আলো গিয়ে সোজা এখানে পড়বে, এরকম হবে না। এবার এরকম ঘটনা ঘটবে না। তাহলে কি হইলো? পর্যায়ক্রমে উজ্জ্বল অন্ধকার ডোরার একটা পট্টি পাওয়া গেল। এখান থেকে আলোক তরঙ্গ নির্গত হয়েছে, নিয়ে এখানে পর্যায়ক্রমে একটা উজ্জ্বল অন্ধকারের পট্টি পড়ছে। যদি আলো সরল রেখায় চলতো তাহলে এটা হইতো, সরল রেখায় চললে এটা হওয়ার কথা ছিল, সরল রেখায় চললে এটা হওয়ার কথা ছিল, কিন্তু সরল রেখায় চললে তো এটা হবে না। এইখানে আলো পৌঁছালো কেমনে? দেখো প্রতিবন্ধক এখানে, সোজা এখান থেকে এসে আলো এখানে পড়বে, সোজা এখান থেকে এসে আলো এখানে পড়বে। তা আমার প্রশ্ন হচ্ছে তাহলে আলো এইখানে আসলো কিভাবে? আলো এই জায়গাটাতে কিভাবে আলো আসলো? আলো এই জায়গাটাতে কিভাবে আসলো? আলো এই জায়গাটাতে কিভাবে গেল? আলো যদি বেঁকে না যায়, আলো যদি বেঁকে না যায়, সোজা যদি চলে, তাহলে তো এটা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তার মানে আলো চলার পথে বেঁকে গেছে। আলো সরল রেখায় চললে তো বাঁকার কথা না। তার মানে বাঁকছে কিভাবে? তরঙ্গ আকারে নির্গত হওয়ার কারণে বাঁকছে। তাহলে এখান থেকে যখন আলো নির্গত হয়েছে তখন ঢেউ বা তরঙ্গ আকারে নির্গত হয়েছে। এখান থেকে যখন আলো নির্গত হয়েছে তখন ঢেউ বা তরঙ্গ আকারে নির্গত হয়েছে। আর যদি তরঙ্গ আকারে নির্গত হয়, দেখো তরঙ্গ আকারে নির্গত হয় তাহলে এখানে এসে পৌঁছাইতে পারে। তরঙ্গ আকারে যদি নির্গত হয়, ঢেউ আকারে যদি নির্গত হয়, তাহলে এখান থেকে এভাবে এসে পৌঁছাইতে পারে। তাহলে আলোক তরঙ্গের উপরিপাতন ঘটছে, এটা তরঙ্গ আকারে ছড়াই পড়ছে। ঠিক আছে, আলো তরঙ্গ আকারে ছড়াই পড়ছে। এই হচ্ছে ঘটনা। এইবার তাহলে আমরা উজ্জ্বল অন্ধকার পর্যায়ক্রমে এরকম পট্টি বা ডোরা কেন পাইলাম? ডোরা পাইলাম হচ্ছে তরঙ্গের উপরিপাতনের কারণে, ব্যতিচারের কারণে। কি হয়েছে? দুইটা তরঙ্গ, এখান থেকে তরঙ্গ আর এখান থেকে তরঙ্গ, দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে পর্দার উপর যে পয়েন্টে সমদশায় মিলছে ওই পয়েন্টে আমরা পাইছি উজ্জ্বল ডোরা। এই যে উজ্জ্বল ডোরা পাইছি। আর যে পয়েন্টে বিপরীত দশায় মিলছে সেই পয়েন্টে আমরা পাইছি অন্ধকার ডোরা। এইভাবে পর্যায়ক্রমে উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরা উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরা পাওয়া গেছে। তো এইবার আমি তোমাকে একটা চিত্র দেখাই, একটা ভিডিও তোমাকে দেখাই। দেখো পানিতে কিভাবে এই ব্যতিচার ঘটানো যাবে পানিতে। তাহলে সবাই একটু দেখো, বোর্ডে দেখো। দেখো এই যে ভদ্রলোক, সে পানিতে এই ব্যতিচার ঘটায় দেখাবে পানিতে। আলোতে তো আমরা ওইভাবে দেখতে পাই না, পানিতে দেখতে পাই। তো দেখো পুকুরে গেছে, পুকুরে গিয়ে দেখো দুইটা বল নিছে, দেখো দুইটা বল আনছে, দেখছো? এই যে দুইটা বল আনছে। এবার এই দুইটা বলকে এভাবে অসিলেট করতে থাকবে, স্পন্দিত করতে থাকবে। স্পন্দিত করতে থাকলে ঢেউ তৈরি হবে। তাহলে এই বলের কারণে একটা ঢেউ তৈরি হবে, এই বলের কারণে একটা ঢেউ তৈরি হবে। এই দুইটা ঢেউ গিয়ে সামনে পরস্পরের উপর উপরিপাতিত হবে। এটার ঢেউয়ের চূড়ার সাথে এটার ঢেউয়ের চূড়া মিলে গেলে সেখানে বড় ঢেউ আমি পাবো। খাজের সাথে খাজ মিলে গেলে সেখানে বড় খাজ তৈরি হবে। ঠিক আছে, সেই জায়গায় ঢেউগুলা এরকম বড় বড় ঢেউ তৈরি হবে। আর যেখানে এটার চূড়ার সাথে এটার খাজ মিলবে সেখানে পানির
আর কোনো উচ্চতা থাকবে না, পানি দেখবে প্লেন হয়ে আছে। তাহলে দেখো তো হয় কিনা, দেখো তো। দেখো এই যে দুইটা দুইটা বল দিয়ে, আমি মাঝে মাঝে আসি, না হলে আবার কপিরাইট দিবে। দাদা ইউটিউবের সিসিটা অফ করেন, ইউটিউবেরটা অফ করব, কি হয়েছে, কি সমস্যা, কপিরাইট দিচ্ছে নাকি? তাইলে 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 কি হলো? ও সাবটাইটেল, আচ্ছা। এই সাবটাইটেল জাস্ট একটু ভিডিওটা দেখে নাও, সাবটাইটেল বন্ধ করার দরকার নেই। আচ্ছা সিসিটা বন্ধ করে দিচ্ছি, এই যে হয়েছে নাও। তাহলে দেখো যে পানিতে ঢেউ তৈরি হচ্ছে। এইবার দেখো কি ঘটনা ঘটছে, দেখো দুইটা ঢেউ উপরিপাতনের কারণে এই জায়গাটা একটু খেয়াল করো, দেখো বড় চূড়া, চূড়ার সাথে চূড়া মিলে বড় চূড়া, খাজের সাথে খাজ মিলে খাজ, বড় খাজ, আবার চূড়া, বড় খাজ, আবার চূড়া, আবার খাজ, এইভাবে ঢেউ গেছে। কিন্তু এই জায়গাটা দেখো, দেখো পানির কোনো ঢেউ নেই এই জায়গাটাতে। ঠিক একইভাবে চূড়া খাজ এই লাইনে, এই জায়গায় দেখো পানির আবার কোনো ঢেউ নাই, তা পানি প্লেন আছে। এই জায়গাটায় আবার বড় বড় ঢেউ বড় খাজ, বড় ঢেউ বড় খাজ, অর্থাৎ চূড়ার সাথে চূড়া মিলে বড় চূড়া, খাজের সাথে খাজ মিলে বড় খাজ। এই জায়গায় আবার পানির কোনো উচ্চতা নেই, এই জায়গায় আবার পানির কোনো উচ্চতা নেই। তাহলে দেখো পর্যায়ক্রমে পর্যায়ক্রমে সমদশায় বিপরীত দশায়, সমদশায় বিপরীত দশায়, সমদশায় বিপরীত দশায়, এইভাবে পর্যায়ক্রমে মিলছে। দেখো দেখছো ব্যতিচার? তাহলে সমদশায় যেখানে, সেখানে উজ্জ্বল ডোরা, আলোর ক্ষেত্রে হবে উজ্জ্বল ডোরা, আর বিপরীত দশায় যেখানে মিলবে সেখানে হবে অন্ধকার ডোরা। এই দেখো আরো সুন্দর করে দেখাচ্ছে, এই যে এই জায়গাটাতে কোনো তরঙ্গের পানির কোনো উচ্চতা নাই, অর্থাৎ এই জায়গাটাতে মানে বিপরীত দশায় মিলে পানির মানে কোনো তরঙ্গ নাই আর কি, পানি একেবারে প্লেন আছে। ঠিক এই জায়গায় তাই, এই জায়গায় তাই মাঝে 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 দেখো ঠিক দুইটা দুইটা বিপরীত দশার মাঝে একটা সমদশা, দুইটা বিপরীত দশার মাঝে একটা সমদশা, বা দুইটা সমদশার মাঝে একটা বিপরীত দশা। এইভাবে পানিতে ব্যতিচার তৈরি হয়েছে। এই যে বুঝাচ্ছে, হাত দিয়ে বুঝাচ্ছে, চূড়ার সাথে চূড়া মিলে গেলে গঠনমূলক ব্যতিচার, আর খাজের সাথে খাজ মিলে গেলে গঠনমূলক ব্যতিচার, আর যদি চূড়ার সাথে খাজ মিলে তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে চূড়ার সাথে চূড়া, খাজের সাথে খাজ, গঠনমূলক ব্যতিচার সমদশায় মিলবে। আর যখন বিপরীত দশায় মিলবে চূড়ার সাথে খাজ, তখন হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার হবে। তো এই হচ্ছে ঘটনা। তাহলে আর দেখানো যাবে না, বেশি দেখাইলে কপিরাইট দিয়ে দিবে। কি ক্লিয়ার? এখন কথা হচ্ছে কি ভাই, এইটা আমরা আঁকতে চাই। এখন কথা হচ্ছে ভাই, এইটা আমরা আঁকতে চাই, বোর্ডে কি আঁকা যাবে? অবশ্যই যাবে, কেন যাবে না? বোর্ডে আঁকা যাবে কিনা? অবশ্যই যাবে, কেন যাবে না? দেখো আঁকবো এবার, এবং একে আমরা দেখি তো এরকম পাই কিনা। এটা হচ্ছে উৎস, আর এইখানে এই যে তীর রাখলাম, তীরের এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র। তাহলে আলো যখন ঠিক মাঝখানে রাখি, এখান থেকে নির্গত হবে তরঙ্গ আকারে, চূড়া চূড়া চূড়া, তার মাঝখানে খাজ, খাজ খাজ। তাহলে ব্যাপারটা এরকম, চূড়া খাজ, চূড়া খাজ, চূড়া খাজ, এইভাবে যাবে। গিয়ে এই যে তীর, দুইটা তীরের উপরে উপরিপাতিত হলো, এবার তীর থেকে আলো বের হবে, কিন্তু সরল রেখায় আলো, সরল রেখায় না, না, তরঙ্গ আকারে। কি আকারে? তরঙ্গ আকারে নির্গত হবে। তাহলে তরঙ্গ আকারে নির্গত হলে দেখো ঘটনা কি ঘটে, চূড়া, এই যে দুইটা চূড়া, এর জন্য একটা চূড়া, একটু বড় হয়ে যাচ্ছে।
এগুলো হচ্ছে চূড়া। এবার চূড়ার মাঝখানে খাজ রাখবো, চূড়ার মাঝখানে খাজ। দুইটা চূড়ার মাঝখানে একটা করে খাজ। এবার এইটা হচ্ছে পর্দা, এই যেটা হচ্ছে পর্দা, এটা হচ্ছে পর্দা। ঠিক আছে, কত সুন্দর না দেখতে। দেখো দেখো দেখো, এবার বোর্ডে দেখো, এবার হচ্ছে আসল মজা। বোর্ডে দেখো দেখো, ঠিক মাঝখানে আসো, ঠিক মাঝখান, এই যে ঠিক মাঝখান, এই যে এই লাইনে দেখো, মানে কত পারফেক্টলি মিলে গেছে দেখো। এই দাগটার দিকে তাকাও, এই যে দাগটা, এই দাগটার দিকে তাকাও, দেখো সাদা কালি দিয়ে আর কি, সাদাতে ভালো ফুটবে। দেখো এই দাগের দিকে তাকাও, সবুজের সাথে সবুজ, খাজের সাথে খাজ, বড় খাজ, গোলাপির সাথে গোলাপি, চূড়ার সাথে চূড়া, বড় চূড়া, খাজের সাথে খাজ, গোলাপির সাথে গোলাপি, চূড়ার সাথে চূড়া, খাজের সাথে খাজ, গোলাপির সাথে গোলাপি, চূড়ার সাথে চূড়া, আবার সবুজের সাথে সবুজ, খাজের সাথে খাজ, এই বরাবর যখন আসছে, তাহলে এইখানে আমি পাবো হচ্ছে উজ্জ্বল ডোরা, এইখানে পাবো উজ্জ্বল ডোরা, বুঝলা? এই এই যে এখানে একটা উজ্জ্বল ডোরা পাওয়া যাবে, উজ্জ্বল ডোরা বা উজ্জ্বল পট্টি তৈরি হবে, কারণ এখানে গঠনমূলক ব্যতিচার সমদশায় মিলবে। বুঝতে পারছো? সমদশায় কি ব্যতিচার, এটাকে কি বলে? গঠনমূলক, গঠনমূলক ব্যতিচার। এটা হচ্ছে ব্রাইট পয়েন্ট, ব্রাইট মানে উজ্জ্বল, ব্রাইট ফ্রিঞ্জ বা ডোরা আর কি, ব্রাইট পয়েন্ট। এবার ঠিক এর উপরে তাকাও, উপরে উপরে উপরে, এই রেখা বরাবর তাকাবা। তো এই রেখা বরাবর দেখো চূড়ার সাথে খাজ, খাজের সাথে চূড়া মিলে গেছে, এই বরাবর তাকাও, দেখো যাও, সবুজের সাথে গোলাপি, 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 অর্থাৎ এই বরাবর বিপরীত দশা। তাহলে বিপরীত দশা মানে এখানে অন্ধকার, ঠিক আছে, এই যে অন্ধকার, বিপরীত দশা মানে এই যে কালোটা দিয়ে দাগ দিয়ে দিলাম, এই যে অন্ধকার, বোঝা গেছে? এবার নিচে আসো, সেম ভাবে নিচে আসো, এই রেখা বরাবর তাকাও, দেখো আবার এই রেখা বরাবর তাকাও, দেখো এই যে এখানে, তাহলে চূড়ার সাথে খাজ, খাজের সাথে চূড়া, চূড়ার সাথে খাজ, খাজের সাথে চূড়া, চূড়ার সাথে খাজ, খাজের সাথে চূড়া, এই বরাবর আবার কি পাওয়া যাবে? অন্ধকার, এই যে এটা অন্ধকার। তারপরে তাকাও এই বরাবর, এই বরাবর আবার তাকাও, একটু উপরে উঠে গেছে, এই, তাহলে এই বরাবর তাকাও, সবুজের সাথে সবুজ, গোলাপির সাথে গোলাপি, সবুজের সাথে সবুজ, গোলাপির সাথে গোলাপি, দেখো সবুজের সাথে সবুজ, তাহলে এই বরাবর গেলে আবার উজ্জ্বল ডোরা, ঠিক আছে? এবার নিচের দিকে এই বরাবর যাও, দেখো সবুজের সাথে সবুজ, গোলাপির সাথে গোলাপি, সবুজের সাথে সবুজ, গোলাপির সাথে গোলাপি গেছে, এই বরাবর, তাহলে এই বরাবর গেলে আবার উজ্জ্বল ডোরা। এখানে একটু বেঁকে গেছে, যদি আমি হাত দিয়ে আঁকছি কি আর করা যাবে, এখানে একটু বেঁকে গেছে, মাইনে নাও, মাইনে নাও। তাহলে এই এই হচ্ছে অবস্থা, কি ক্লিয়ার? দেখো মিলছে কিনা, দেখো মিলছে কিনা। তাহলে এইটা বিপরীত দশা, বিপরীত দশা, সেম নিচেও এটা বিপরীত দশা, বিপরীত দশা, আর বিপরীত দশা হলে ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার, এটা হচ্ছে ডার্ক পয়েন্ট বা ডার্ক ফ্রিঞ্জ, ঠিক আছে, ধ্বংসাত্মক ব্যতিচার।
বা ডার্ক পয়েন্ট বা ডার্ক ফ্রিঞ্জ। তো এই হচ্ছে ব্যতিচার। তাহলে দুটো তরঙ্গের উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকে ব্যতিচার বলে। তাহলে ব্যতিচারের ডেফিনেশন এবার নিজে দিবা। নিজে দিতে পারবো? বলো পারবা না নিজে দিতে? তাহলে কি হবে? দুইটি তরঙ্গের উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকে, একবার বৃদ্ধি একবার হ্রাস, একবার বৃদ্ধি একবার হ্রাস, এটাকেই বলা হয় হচ্ছে ব্যতিচার। বলতে দিতে পারবে না, মাইর দাও, এর ধরে মাইর দাও। যে বলছে দিতে পারবে না, একে ধরে মাইর দাও। তাহলে আসো ডেফিনেশনটা একটু লিখে ফেলি, ব্যতিচারের ডেফিনেশন একটু লিখে ফেলি। তাহলে ব্যতিচার হচ্ছে দুইটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে, দুইটি, একটু এটা মেনশন করতে হবে যে দুইটি সমদশা ও প্রায় সমান বিস্তারের দুটি তরঙ্গের দুইটি সমদশা ও প্রায় সমান বিস্তারের তরঙ্গের উপরিপাতনের ফলে সমদশায় ও বিপরীত দশায় পর্যায়ক্রমে, সমদশায় ও বিপরীত দশায় যথাক্রমে লব্ধি তরঙ্গের তীব্রতার পর্যায়ক্রমিক, মানে পরপর লব্ধি তরঙ্গের তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকে ব্যতিচার বলে। বুঝছো? এই হচ্ছে ব্যতিচারের ব্যাপার স্যাপার। কি ক্লিয়ার? তাহলে তোমাদের কাজ হবে, একটু কাজ দিয়ে দিই বাসায়, তোমাদের কাজ হবে নেটে ব্যতিচার মানে ইন্টারফারেন্স, তারপরে ইন্টারফারেন্স অফ ওয়াটার, এগুলা লিখে সার্চ দিয়ে যা পাও, যে সকল ভিডিও যা পাও সেইগুলা দেখবে, এটাই তোমাদের কাজ হবে। আর নেক্সট দিন আমরা ব্যতিচারের মূল হিসাব নিকাশ শুরু করব। আমরা কি পড়বো? কোথায় উজ্জ্বল ডোরা তৈরি হবে, কখন উজ্জ্বল ডোরা তৈরি হবে, কখন ধ্বংসাত্মক ব্যতিচার হবে, কখন গঠনমূলক ব্যতিচার হবে, সেই গঠনমূলক ব্যতিচারের শর্ত কি, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত কি, বিস্তার কত হবে, তীব্রতা কত হবে, ঠিক আছে, পথ পার্থক্যের সাথে দশা পার্থক্যের কি সম্পর্ক, এগুলা সব হিসাব নিকাশ আমরা নেক্সট দিন আলোচনা করব। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। দাদা মডার্ন ফিজিক্সের প্লে লিস্টটা দেন, এটা দেখি ব্যবস্থা করতেছি, দেখি কি করা যায়। টেনশন করিও না, এখন আগে এই অধ্যায় শেষ হোক, তারপর টাটা।